হ্যালো ফিউচার ডক্টর, ওয়েলকাম টু সোম ক্লাসেস। আমি তোমাদের বায়োলজি কোচ শুভম চক্রবর্তী। এর আগের দিনের লেকচারে আমরা পরিফেরা দেখেছি। তো পরিফেরার মধ্যে লাস্টে একটা লাইন ছিল যে এদের ইনডিরেক্ট ডেভেলপমেন্ট হয় লার্ভাল স্টেজের থ্রু। সেটার মানেটা অ্যাকচুয়ালি কি? দেখো, ডেভেলপমেন্ট মানে হচ্ছে যখন বাচ্চা বড় হচ্ছে, ওটাকে আমরা বলি ডেভেলপমেন্ট। এবার সেটা দুই ধরনের হতে পারে প্রাণীদের ক্ষেত্রে। একটা হচ্ছে ডিরেক্ট, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্টটা কি? যখন অ্যাডাল্টের মতোই বাচ্চাটা দেখতে হবে। যেমন হচ্ছে মানুষের ক্ষেত্রে কি হয়? মানুষের ক্ষেত্রে আমরা দেখি যে মানুষের বাচ্চারও দুটো হাত, দুটো পা, একটা নাক, যেরকম হয় মানুষের মতো দেখতে হয়, জাস্ট সেটারই ছোট দেখতে হয়। তো এটা হচ্ছে ডিরেক্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ দুটো প্রায় সেম, অর্থাৎ অ্যাডাল্ট আর যেটা নিউবর্ন হচ্ছে সেটা দুজন সেম দেখতে হয়, সেটা হচ্ছে ডিরেক্ট ডেভেলপমেন্ট। কিন্তু এদের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, হচ্ছে এটা ইনডিরেক্ট ডেভেলপমেন্ট। আর ইনডিরেক্ট ডেভেলপমেন্ট লার্ভাল স্টেজ। এরপর আমরা দেখবো কিছু কিছু ক্ষেত্রে আবার দেখবো যে ইনডিরেক্ট ডেভেলপমেন্ট পিউপাল স্টেজ, ইনডিরেক্ট ডেভেলপমেন্ট সেক্ষেত্রে লার্ভাল স্টেজ থাকে না, সেক্ষেত্রে থাকে হচ্ছে নিমফাল স্টেজ। তো তার মানে কি? তাহলে লার্ভা আর নিমফের মধ্যে পার্থক্য কি? তার মানে হচ্ছে ডিরেক্টটা তো বুঝে গেলাম যে অ্যাডাল্টের মতো বাচ্চাটা দেখতে হবে, ইনডিরেক্টটাও বুঝলাম যে অ্যাডাল্টের মতো বাচ্চাটা দেখতে হবে না। এবার এই ইনডিরেক্টের মধ্যেও দুটো ভাগ আছে, একটা হচ্ছে লার্ভা আর একটা হচ্ছে নিমফাল। এবার লার্ভা মানে কি? লার্ভাল স্টেজ থেকে যারা বড় হচ্ছে সেক্ষেত্রে দেখবো কমপ্লিট মেটামরফোসিস হয়, আর যাদের ক্ষেত্রে দেখবো যে নিমফাল স্টেজ থেকে বড় হয় তাদের ক্ষেত্রে দেখবো ইনকমপ্লিট মেটামরফোসিস। এবার তোমরা বলো যে স্যার কিছুই বুঝতে পারছি না, যে লার্ভা কি, নিমফ কি, মেটামরফোসিস কি? এক এক করে সব বলছি। দেখো, প্রথম কথা হচ্ছে মেটামরফোসিস কি। তো মেটামরফোসিস হচ্ছে যখন বাচ্চাটা বড় হচ্ছে তার মধ্যে গঠনগতভাবে পুরোপুরিভাবে চেঞ্জ চলে আসছে। যেমন ধরো প্রজাপতির ক্ষেত্রে তোমরা ভাবো ক্যাটারপিলার যে হয়, তারপর ক্যাটারপিলারটা তো দেখেছো যে একটা যে নিজের চারিদিকে একটা খোলক তৈরি করে গাছের সাথে ঝুলতে থাকে, যেটাকে আমরা পিউপা স্টেজ বলি। তো পিউপা যে হয়, তারপরে যে বাটারফ্লাইটা আসছে অর্থাৎ প্রজাপতিটা আসছে, তিনটে কি সেম দেখতে? একদমই না, পুরোপুরি ভাবেই আলাদা দেখতে। ক্যাটারপিলার পুরো পোকাদের মতো দেখতে, লম্বা সরু এরকম এরকম ভাবে যায়। তারপরে যেটা পিউপাল স্টেজ বললাম সেটা কি গাছের সাথে ঝুলে থাকে একটা খোলকের মতো বাইরে, হ্যাঁ, সেটাও পুরোপুরি আলাদা। আর প্রজাপতি তো পুরো আলাদাই দেখতে। তার মানে এই যে পুরো গঠনগত চেঞ্জ হচ্ছে, এটাকেই আমরা বলি মেটামরফোসিস। বুঝতে পেরেছো? তাহলে যাদের ক্ষেত্রে লার্ভা বললাম অর্থাৎ ক্যাটারপিলার থেকে যে পুরোপুরি ভাবে চেঞ্জ হয় প্রজাপতি হচ্ছে, এটা হচ্ছে কমপ্লিট মেটামরফোসিস। আশা করি বুঝতে পেরেছো। কিন্তু কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে দেখবো যে তাদের বাচ্চাটা অ্যাডাল্টের মতো প্রায় দেখতে হয়, কিন্তু কিছু কিছু জাস্ট হালকা চেঞ্জ থাকে। যেমন ধরো আরশোলার ক্ষেত্রে কি বলছি, আরশোলা, হ্যাঁ, এই যে আরশোলার বাচ্চা যদি কখনো তোমরা দেখো, আরশোলার বাচ্চাটা হচ্ছে এরকম দেখতে হয়। তাই তোমরা বলবে স্যার এটা তো আরশোলার মতোই দেখতে লাগছে। হ্যাঁ, আরশোলার মতোই দেখতে লাগছে, কিন্তু এখানে কি আলাদা রয়েছে? এখানে আলাদা হচ্ছে আরশোলার যেমন ডানা থাকে, আরশোলার বাচ্চার কিন্তু ডানা থাকে না। অর্থাৎ সেক্ষেত্রে কি হলো যে আরশোলার বাচ্চাটা কিন্তু অ্যাডাল্টের থেকে আলাদা, কারণ এদের ডানা থাকে না। তো এরাও যখন পরবর্তীতে চেঞ্জ হচ্ছে সেই সময় দেখবো যে পরবর্তীতে এরা যখন অ্যাডাল্ট হচ্ছে সেই সময় একটা স্টেজে গিয়ে এদের ডানা আসে আর অ্যাডাল্ট হয়ে যায়। তার মানে যাদের নিমফাল স্টেজ তাদের কি দেখবো, এটা অ্যাডাল্ট আরশোলা, অর্থাৎ এর দেখো ডানা রয়েছে এখানে। তো অ্যাডাল্ট আরশোলা কি করবে? ডিম পারবে, এগ হবে, এগ থেকে নিমফ হবে, নিমফ থেকে অ্যাডাল্ট হবে। এই হচ্ছে সাইকেলটা। এটা হচ্ছে নিমফাল স্টেজ। এটাও ইনডিরেক্ট ডেভেলপমেন্ট, যেহেতু এখানে দেখছি যে বাচ্চাটা কি অ্যাডাল্টের মতো প্রায় দেখতে, কিন্তু এর ডানা নেই। বুঝতে পেরেছো? সেই জন্য ইনডাইরেক্ট হলো, কারণ পুরোপুরি অ্যাডাল্টের মতো নয়। আর যেটা লার্ভাল স্টেজের মধ্যে হচ্ছে সেটার ক্ষেত্রে কি দেখবো, এই যে প্রজাপতি আছে, তারপর হচ্ছে ডিম পারবে, ডিম থেকে হবে ক্যাটারপিলার, ক্যাটারপিলার থেকে একটা পিউপাল স্টেজ হবে, যেটা বললাম এরকম ভাবে গাছের সাথে ঝুলে থাকে, আর যেটার মধ্যে ক্যাটারপিলারটা মানে থাকে আর কি, মানে যেটা ক্যাটারপিলারের পর এই স্টেজটা তৈরি হয়, এটাকে পিউপাল স্টেজ বলি। তারপর এখান থেকে অ্যাকচুয়ালি প্রজাপতিটা বের হয়। তাহলে যাদের ক্ষেত্রে আমরা লার্ভা দেখছি তাদের ক্ষেত্রে কি দেখছি? অ্যাডাল্ট, এগ, এগের পর হচ্ছে লার্ভা, লার্ভার পর হচ্ছে পিউপা, পিউপার পর আবার অ্যাডাল্ট, এই ধরনের লাইফ সাইকেল। আর এই ক্ষেত্রে পুরো কমপ্লিট মেটামরফোসিস হচ্ছে, অর্থাৎ দেখো প্রত্যেকটা স্টেজ কিন্তু ডিস্টিংক্টলি ভাবে আলাদা। প্রজাপতির মতো এই পিউপাটা দেখতে না, পিউপার মতো ক্যাটারপিলার দেখতে না, কিন্তু এদের ক্ষেত্রে দেখো এটা প্রায় সেম, মানে হ্যাঁ তাও বোঝা যাচ্ছে। তো সেই জন্য এইটাই হচ্ছে পার্থক্য। এবার এত ডিটেলসে তোমাদেরকে লাগবে না, এনসিআরটিতে প্রশ্ন আসবে না, যেহেতু মানে নিটে প্রশ্ন আসবে না, যেহেতু এনসিআরটিতে নেই। তাও জাস্ট কনসেপ্টের জন্য কিন্তু আমি বুঝিয়ে দিলাম যে লার্ভাল স্টেজ আর পিউপাল বা পিউপা লার্ভা এটাকে কি বলছি, বা ইনডিরেক্ট ডেভেলপমেন্টটা কি। এইবার দেখো আমরা চলে আসছি এক্সাম্পল গুলো, তো আমি আগের লেকচারেই বলে দিয়েছিলাম এনসিআরটির থেকে ছবি দেখিয়ে। এবার চলে আসছি আমরা নিডারিয়ার মধ্যে।
বা সিলেন্টেরেটা। এই ফাইলামটার দুটো নাম কেন, নিডারিয়া বা সিলেন্টেরেটা? দেখো, সিলেন্টেরেটা হচ্ছে এই ফাইলামটার নাম। এবার নিডারিয়া নামটা কেন এসছে, কারণ এদের একটা স্পেশালাইজড সেল থাকে, সেটার নাম কি, সেটা হচ্ছে নিডোব্লাস্ট সেল। হ্যাঁ, তো সেইটার ব্যাপারেও আমরা জানবো। তো প্রথম থেকে দেখা যাক কি কি বলেছে। সিলেন্টেরেটা, দে আর অ্যাকোয়াটিক, মোস্টলি মেরিন, স্যাসাইল, ফ্রি সুইমিং, রেডিয়াল সিমেট্রিক্যাল অ্যানিমাল। অনেক কিছু বলে দিল। প্রথমে বলেছে অ্যাকোয়াটিক। অ্যাকোয়াটিক মানে কি, যে এরা জলে থাকে। কোন জলে? মোস্টলি মেরিন, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে সামুদ্রিক জলে থাকে, ফ্রেশ ওয়াটারে থাকে না। স্যাসাইল বা ফ্রি সুইমিং হতে পারে। স্যাসাইল মানে কি? স্যাসাইল মানে হচ্ছে নন মোটাইল, অর্থাৎ যারা চলতে পারে না, অর্থাৎ যেমন ধরো গাছেদের ক্ষেত্রে আমরা বলবো সেটা স্যাসাইল, অর্থাৎ এক জায়গায় আটকে রয়েছে, সেটা হচ্ছে স্যাসাইল। আর ফ্রি সুইমিং মানে বুঝতেই পারছো যে ফ্রিলি ভাবে জলের মধ্যে সাঁতার কেটে যাচ্ছে। তো এটা সবই, দুটোই হতে পারে। তারপর রেডিয়ালি সিমেট্রিক্যাল অ্যানিমাল। রেডিয়াল সিমেট্রি আমরা প্রথম লেকচারটায় খুব সুন্দরভাবে বুঝেছি। রেডিয়ালি সিমেট্রি কি, বাইল্যাটারাল সিমেট্রি কি। রেডিয়াল সিমেট্রি কি, ফুটবলের মতো স্ট্রাকচার হবে বা এই ধরনের স্ট্রাকচার হবে। সেক্ষেত্রে কি দেখবো, আমি যে কোনো প্লেনেই কাটি না কেন, আমরা দেখবো যে সব ক্ষেত্রেই সমানভাবে আমরা দুটো ভাগ পাচ্ছি। এটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি। বাইল্যাটারাল সিমেট্রি যেমন হচ্ছে মানুষ, সেক্ষেত্রে আমরা কি দেখবো, যে শুধুমাত্র এই প্লেনে কাটলেই দুটো ল্যাটারালি ভাবে, দুটো ল্যাটারাল দিকে আমি সমান দুটো ভাগ পাচ্ছি, সেই জন্য এটা বাইল্যাটারাল সিমেট্রি। আর ফুটবলের মতো স্ট্রাকচার হলে যে প্লেনেই কাটি না কেন সব ক্ষেত্রে আমরা দুটো সমান ভাগ পাবো, তো সেটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি। তো এরা হচ্ছে রেডিয়াল সিমেট্রি হয়। তারপরে কি বলেছে, নেম নিডারিয়া। এইবার যেটা বলছিলাম, এদের নাম নিডারিয়াটা কেন? নিডারিয়া ইজ ডিরাইভ ফ্রম দ্য নিডোব্লাস্ট বা নিডোসিস। তো এদের একটা স্পেশালাইজ সেল থাকে, যেটার মধ্যে কি থাকে, স্টিঙ্গিং ক্যাপসুল অর নিমাটোসিস্ট। এই যে এইটা হচ্ছে নিডোব্লাস্ট। তো এদের মধ্যে দেখছো যে এই সেলটা কি হয়, এই যে ব্যাপারটা রয়েছে, এটা হচ্ছে এদের মধ্যে বিষ থাকে, এই যেটা বিষ থাকে। এবার ধরো কখনো যদি, এবার এই জিনিসটা না ভেতরে লুকোনো থাকে, এরকম যখন কোনো কিছু আক্রমণ করতে আসে বা শিকারে যায়, এইটা পুরো একদম তীরের মতো বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে একদম যেরকম যেরকম হচ্ছে বলতার হুল ফুটে যায়, সেরকম ভাবে এটাও ফুটে যায়। তো এইটাই এখানে বলেছে, যেটা হচ্ছে এদের স্টিঙ্গিং ক্যাপসুল বলছে, যে হুইচ কন্টেন স্টিঙ্গিং ক্যাপসুল, যেটা স্টিং মানে বলি না বলতার ক্ষেত্রে, এদের ক্ষেত্রে ওরকম টাইপেরই আর কি মেকানিজম। প্রেজেন্ট অন দ্য টেন্টাকেল অফ দ্য বডি, যেটার কথা বলেছি। নিডোব্লাস্ট আর ইউজ, এবার এটা কিসের কিসের জন্য হতে পারে? তো একটা তো বুঝতেই পারছো, এক হচ্ছে যখন এরা শিকার করতে যাবে, অথবা এদেরকে যদি কেউ শিকারে আসে তখন ডিফেন্সের জন্য। তাহলে কি কি হচ্ছে, দুটো কারণ তো হয়ে গেল। একটা হচ্ছে যখন ডিফেন্সের জন্য, নিজেদেরকে বাঁচানোর জন্য, অথবা ক্যাপচার অফ প্রে, বা যখন নিজেরা কাউকে শিকার করতে যাচ্ছে। আর আরেকটা কি কাজে লাগে, সেটা হচ্ছে অ্যাঙ্কারেজ, অর্থাৎ কোনো কিছুকে ধরে যদি এরা আটকে থাকতে চায় সেক্ষেত্রে তখন এটা কাজে লাগে। তো এই হয়ে গেল নিডোব্লাস্টের কাজ। এগুলো কিন্তু এমসিকিউ আসতে পারে, যেমন ধরো দিয়ে দিল যে নিডোব্লাস্ট আর ইউজড ফর, অপশন এ অ্যাঙ্কারেজ, অপশন বি ডিফেন্স, অপশন সি হচ্ছে ক্যাপচার অফ প্রে, অপশন ডি অল অফ দিস। তাহলে অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো কি হবে, অল অফ দিস হবে। তারপরে কি বলেছে, নিডারিয়ানস এক্সিবিট টিস্যু লেভেল অর্গানাইজেশন। এইটাও আমরা প্রথমেই খুব ভালো মতো ওই চার্টটাতে অলরেডি পড়ে নিয়েছি, যে এদের ক্ষেত্রে কি হচ্ছে, টিস্যু লেভেল অর্গানাইজেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর পরেরটাও কিন্তু টিস্যু, অর্থাৎ নিডারিয়ার পরের ফাইলাম যেটা ছিল, কি ছিল তোমরা বলো পরপর, আশা করি এখন নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে। নিডারিয়ার পরের ফাইলামটা কি ছিল? টিনোফোরা। ওরাও কিন্তু টিস্যু লেভেলে ছিল, এই দুটো টিস্যু লেভেল ছিল। তো এরা ওটাই বলেছে যে এক্সিবিট টিস্যু লেভেল অর্গানাইজেশন, আর কি এরা ডিপ্লোব্লাস্টিকও হয়। এগুলো সব আমরা সেই প্রথম চারটাতেই কিন্তু মুখস্থ করে নিয়েছি, এগুলো আবার রিপিট হচ্ছে। তো এইগুলো যদি তোমাদের এখন মনে না আসে, তাহলে কিন্তু বলবো তোমরা কিন্তু ঠিকভাবে পড়াশোনা করছো না। তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে, এটা কিন্তু প্রচুর কম্পিটিশন, একটু অন্যদের থেকে তোমাদেরকে বেশি খাটতেই হবে। যদি এইগুলো এখন যদি মনে না থাকে ওই লেকচারটা দেখে নেওয়ার পরেও, তার মানে তোমরা কিন্তু বই নিয়ে পড়োনি। দেখো, সৎভাবে কিন্তু পড়তে হবে, তবেই কিন্তু নিট ক্র্যাক হবে। ঠিক আছে, সে যাই হোক। দে হ্যাভ এ সেন্ট্রাল গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি উইথ এ সিঙ্গেল ওপেনিং। এবার আমরা জানি যে এদের ক্ষেত্রে কিন্তু যেটা ডাইজেস্টিভ ট্র্যাক্ট ছিল, আবার সেই ওই চার্টের কথা আসছে, এই জন্যই প্রথম লেকচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ওই ক্ষেত্রে কি ছিল, ডাইজেস্টিভ ট্র্যাক্ট ইনকমপ্লিট ছিল। ইনকমপ্লিট কেন? কারণ সিঙ্গেল ওপেনিং ছিল। কমপ্লিট ডাইজেস্টিভ ট্র্যাক্ট কাকে বলি আমরা? কমপ্লিট ডাইজেস্টিভ ট্র্যাক্ট, অর্থাৎ যেটা আমাদের পাচন তন্ত্র আর কি, সেটা কমপ্লিট কখন বলো, যখন দুটো ওপেনিং থাকবে, একটা মুখ থাকবে আর একটা অ্যানাস থাকবে, অর্থাৎ খাবার খাবো একদিক দিয়ে আর পটি বের হবে আরেক দিক দিয়ে, তখন সেটাকে বলবো কমপ্লিট। কিন্তু এদের ক্ষেত্রে কি দেখছি, এদের ক্ষেত্রে দেখছি সিঙ্গেল ওপেনিং, আর যেটা কোথায়, মাউথটা কোথায় থাকছে, হাইপোস্টোমের ওপর। ডাইজেশন ইজ এক্সট্রা সেলুলার অ্যান্ড ইন্ট্রাসেলুলার বোথ, অর্থাৎ এদের ক্ষেত্রে ডাইজেশন কিন্তু এক্সট্রা আর ইন্ট্রাসেলুলার দুটোই হচ্ছে।
এই জিনিসগুলো কিন্তু আমি প্রথম লেকচারে খুব সুন্দরভাবে বুঝিয়েছি, ওটা কিন্তু আশা করি তোমরা এগুলো এখন জানো। সাম অফ দ্য নিডারিয়ান, এবার কিছুর ক্ষেত্রে বলছে কোরাল হ্যাভস, এবার কোরাল তোমরা জানোই, এবার কোরালস হ্যাভ এ স্কেলেটন কম্পোজড অফ, এবার কোরাল কি দিয়ে তৈরি, ক্যালসিয়াম কার্বনেট, এটাও খুব ইম্পর্টেন্ট। কিভাবে মনে রাখবে, সি দিয়ে কোরাল আর ক্যালসিয়াম কার্বনেটও সি দিয়ে, কোরাল কার্বনেট, আর এটা কি ফাইলাম পড়ছি, নিডারিয়া, অর্থাৎ নিডারিয়াও সি দিয়ে, কোরালও সি দিয়ে, ক্যালসিয়াম কার্বনেটও সি দিয়ে, অর্থাৎ প্রত্যেকটা সি 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 সি, তাই এরকম ভাবে মনে রাখবে। তাহলে নিডারিয়ার মধ্যে হলো কোরাল, যেটার যেটা স্কেলেটন কি দিয়ে তৈরি, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে কিন্তু তৈরি। তারপর কি বলেছে, নিডারিয়ানস এক্সিবিট টু বেসিক বডি ফর্ম, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। এবার তোমরা একটা জিনিস দেখো, নিডারিয়া যে রয়েছে, নিডারিয়ার মধ্যে দুটো বেসিক বডি ফর্ম থাকে, একটা হচ্ছে পলিপ আর একটা মেডুসা। ব্যাপারটা তোমাদেরকে আমি বোঝাই ভালো মতো, সেটা হচ্ছে এই হচ্ছে একটা ছবি, দেখো এইখানে আশা করি ছবিটা বুঝতে পারছো। হ্যাঁ, এইখানে কি হয়েছে দেখো, এই যেটা একটা ফর্ম, এটা কি, এটা হচ্ছে মেডুসা ফর্ম। এই ধরনের ফর্মটাকে আমরা কি বলবো, এই ধরনের যে ফর্মটা রয়েছে এটা হচ্ছে মেডুসা, এটা হচ্ছে মেডুসা, আর এটা হচ্ছে পলিপ। তো এরা কি হয়, কিছু কিছু ক্ষেত্রে যেমন ওভেলিয়া রয়েছে, এদের একটা এক্সাম্পল, তারা মেডুসা আর পলিপ দুটো ফর্মই দেখায় নিজেদের মধ্যে। তো এইটা দেখো মেডুসা, এবার মেডুসা কি করছে, সেক্সুয়ালি এই পলিপ ফর্মটা তৈরি করে, মেডুসা সেক্সুয়ালি পলিপ ফর্মটা তৈরি করে। আবার পলিপ ফর্মটা কি করছে, আসেক্সুয়ালি মেডুসাটা ফর্মটা তৈরি করছে। তার মানে কি হলো, মেডুসা সেক্সুয়ালি পলিপ ফর্ম তৈরি করছে, আর পলিপ আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে মেডুসা ফর্মটা তৈরি করছে। খুব সোজা জিনিস, কিছুই না, জাস্ট মেডুসা রয়েছে, মেডুসা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে পলিপ তৈরি করবে, আর পলিপ আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে মেডুসা তৈরি করবে। তো এই যে অল্টারনেশন জেনারেশন হচ্ছে, এইটাই কিন্তু নিডারিয়ার মধ্যে দেখা যায়। এই কথাটা কিন্তু তোমরা দেখতে পাবে, এই জায়গাটা কিন্তু বলেছে। দেখো এখানে কি কি বলেছে, এইখানটায় আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুটো ফর্ম দেখা যায়, পলিপ আর মেডুসা। দ্য ফর্মার ইজ সেসাইল, মানে পলিপের কথা বলছে, এরা হচ্ছে সেসাইল, অর্থাৎ এরা কিন্তু চলতে পারে না। আর নিডারিয়াল ফর্ম লাইক হাইড্রা। এবার দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পলিপের যেই কথাটা বলছে, এই যে এইটা হচ্ছে পলিপ ফর্ম, তাহলে এখানে তোমরা বুঝতেই পারছো এটা পলিপ ফর্ম। যেমন হাইড্রা, এরা কিন্তু চলতে পারে না, এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা মাটির সাথে দেখো একদম ভাবে লেগে রয়েছে, তো এরকম ভাবে চলতে পারবে না। কিন্তু এই ফর্মটা যেটা মেডুসা ফর্ম, তারা কিন্তু সমুদ্রে সাঁতার কাটে, অর্থাৎ জেলিফিশ তো তোমরা অনেকেই দেখেছো টিভিতে হোক বা ইসে হোক, তারা কিন্তু সমুদ্রের মধ্যে চলতে পারে। তো যেটা হচ্ছে পলিপ ফর্ম, তারা চলতে পারে না, অর্থাৎ সেসাইল, আর যারা মেডুসা ফর্ম তারা কিন্তু চলতে পারে। তো এখানে ওই কথাটাই বলেছে। তারপরে আর কি কি বলেছে তোমরা দেখো ভালো মতো, এনসিআরটি কিন্তু তোমরা নিজেরাও খোলা রাখবে। হ্যাঁ, তারপরে আর বলেছে মেডুসা ফর্ম, তারপরে যেটা বলেছে হাইড্রা, যেটার এক্সাম্পল কি, যেটা হচ্ছে সেসাইল অর্থাৎ পলিপ, আর অ্যাডামসিয়া এগুলোর হচ্ছে পলিপের এক্সাম্পল। হোয়ারেস দ্য লেটার, অর্থাৎ যেটার কথা বলছে মেডুসা, যেটা হচ্ছে আমব্রেলা শেপ, মেডুটা যেটা হচ্ছে জেলিফিশ, সেটা অনেকটা আমব্রেলার মতো দেখতে না, যেটা মেডুসা দেখলাম আমব্রেলা শেপ, আর ফ্রি সুইমিং, তারা কিন্তু ফ্রিলি ভাবে সুইম করতে পারে, লাইক এবার যেটা এক্সাম্পল দিয়েছে অরেলিয়া অর জেলিফিশ। তো এই যে দুটো ফর্ম হচ্ছে একে অপরের সাথে, এই দুটো এবার সবাই যে দেখাবে তা নয়, যেমন হাইড্রা শুধুমাত্র পলিপ ফর্মই দেখায়, আবার যেটা জেলিফিশ সেটা শুধুমাত্র মেডুসা ফর্মই দেখায়। কিন্তু কিছু কিছু রয়েছে যারা এই দুটোই দেখাচ্ছে, যেমন এক্সাম্পল হচ্ছে ওভেলিয়া, এরা কি বললাম, মেডুসাটা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে কি তৈরি করবে, পলিপ তৈরি করবে, আর পলিপটা আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে মেডুসা তৈরি করবে। তো এদের মধ্যে আমরা দুটোই দেখতে পাবো, কাদের মধ্যে, যেমন হচ্ছে ওভেলিয়া, ওভেলিয়া কিন্তু এই দুটোই দেখাচ্ছে। যেমন এই যে এখানে বলেছে যে দোজ নিডারিয়া হুইচ এক্সিবিট বোথ, অর্থাৎ পলিপ আর মেডুসা দুটোই দেখায়, এক্সিবিট করে, তাদেরকে এই ঘটনাটাকে আমরা কি বলছি, অল্টারনেশন অফ জেনারেশন বা মেটাজেনেসিস। ওই যে মেটাজেনেসিস, আবার যেহেতু দেখো পুরোপুরি স্ট্রাকচারটাই মনে হচ্ছে না যে দুটো দেখো পুরো আলাদা ফর্ম তৈরি করছে, একটা এই যে এটা আরেকটা এটা, দুটোর মধ্যে কি কোনো সাদৃশ্য রয়েছে, নেই, তার মানে এইটাকেও আমরা মেটাজেনেসিস বলছি বা অল্টারনেশন অফ জেনারেশন বলছি। তাহলে অল্টারনেশন অফ জেনারেশন কার মধ্যে দেখা যাবে, অল্টারনেশন অফ জেনারেশন দেখা যাবে হচ্ছে শুধুমাত্র ওভেলিয়ার মধ্যে, কারণ ওভেলিয়া কিন্তু পলিপ আর মেডুসা দুটোই দেখাচ্ছে। বোঝা গেছে এবার? তাহলে আমরা আলটিমেটলি কি কি দেখলাম, আমরা যদি আলটিমেটলি একবার পুরোটা রিভাইজ করি, নিডারিয়াতে আমরা কি কি দেখলাম, নিডারিয়া হচ্ছে আরেকটা নাম কি নিডারিয়া ফাইলামের, সেটা হচ্ছে সিলেন্টারেটা।
এবার এরা মেনলি সমুদ্রের জলের মধ্যে থাকে, মেনলি সমুদ্র। এদের হচ্ছে কোরাল হচ্ছে নিডারিয়ার মধ্যে পড়ছে। তার এক্সোস্কেলেটনটা কি দিয়ে তৈরি তোমরা বলো? হ্যাঁ বললাম না, সি 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 সব মনে রাখো। তো হচ্ছে নিডারিয়া হচ্ছে সি দিয়ে হচ্ছে কোরাল, আর এদের হচ্ছে স্কেলেটনটা হচ্ছে এক্সোস্কেলেটন, সরি এক্সোস্কেলেটন না, জাস্ট স্কেলেটন বলেছে এখানে। স্কেলেটনটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। তারপরে কি বলছে, এদের দুটো ফর্ম বললাম, পলিপ আর মেডুসা। তো পলিপ যেটা, এটা হচ্ছে পলিপ ফর্ম, আর ওটা হচ্ছে মেডুসা ফর্ম। হ্যাঁ, তারপরে কি কি আছে, মেডুসা ফর্ম যেটা বললাম, মেডুসা ফর্ম দেখো আমব্রেলার মতো দেখতে না? আমব্রেলা কি এরকম দেখতে হয় না? তো দেখো আমব্রেলার মতো দেখতে। আর এটা হচ্ছে পলিপ, যেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার, এটার কথা বলেছে। এবার পলিপটা কি হয়, এটা একদম মাটির সাথে লেগে রয়েছে, তো এরা চলতে পারে না। মেডুসাটা কি, এরা এরকম ভাবে কিন্তু এরা চলতে পারে। হ্যাঁ, তারপরে বলেছে কেউ কেউ পলিপ ফর্ম দেখায়, কেউ কেউ মেডুসা ফর্ম দেখায়, আর কেউ কেউ দুটোই দেখায়। তো এখানে এক্সাম্পল যেমন দিয়েছে হাইড্রা আর অ্যাডামসিয়া, এরা কি দেখাচ্ছে, এরা দেখাচ্ছে শুধুমাত্র এই ফর্মটা, অর্থাৎ পলিপ ফর্ম। আর মেডুসা ফর্মটা কারা দেখাবে, মেডুসা ফর্মটা দেখাবে হচ্ছে জেলিফিশ বা ওরেলিয়া। এবার কিছু কিছু রয়েছে, যেমন ধরো ওবেলিয়া, ওবেলিয়া কিন্তু দুটোই দেখাবে। অর্থাৎ এরা কি করছে, যেটা আমি আগেও বললাম, এটা কিন্তু ডিভিশন করছি। তো এর আগেও বললাম কি, মেডুসা হচ্ছে সেক্সুয়ালি তৈরি করবে পলিপ, আর পলিপ আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে তৈরি করবে মেডুসা। বুঝতে পারছো তো? তাহলে এই টোটাল হয়ে গেল কিন্তু আমাদের নিডারিয়া। তাহলে এবার তোমাদের কাজ কি, ভিডিওটা পজ করো, নিডারিয়ার যেই বৈশিষ্ট্যগুলো বললাম এখনই কিন্তু মুখস্থ করে নাও। এরপর আমরা চলে আসছি নিডারিয়ার এক্সাম্পল। নিডারিয়ার প্রথম এক্সাম্পল কি, ফাইসেলিয়া, বা যেটা হচ্ছে পর্তুগিজ ম্যান অফ ওয়ার। কেন? এই হচ্ছে ফাইসেলিয়া। ফাইসেলিয়া দেখতে হচ্ছে এরকম, তোমরা দেখতে পাচ্ছ। এই ছবিগুলোর কিন্তু কোনো দরকার নেই, তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি দিয়েছি। কোশ্চেন কিন্তু আসবে এনসিইআরটির ছবি থেকেই। তো এইটা হচ্ছে ফাইসেলিয়া। এর আরেকটা নাম কি, পর্তুগিজ ম্যান অফ ওয়ার। কেন? কারণ আগেকার দিনে দেখো নাবিকরা এই ধরনের হয়তো টুপি পরতো, অনেকটা এই ধরনের দেখতে বলে এটার নাম হচ্ছে পর্তুগিজ ম্যান অফ ওয়ার। তো এটা হয়ে গেল একটা এক্সাম্পল। তারপর বলেছে অ্যাডামসিয়া বা সি অ্যানিমনে, সেটা দেখো হচ্ছে এই যে অ্যাডামসিয়া বা সি অ্যানিমনে হচ্ছে এরকম দেখতে। তারপর বলেছে হচ্ছে পেন্নাটুলা বা সি পেন, এই যে পেন্নাটুলা বা সি পেন। কেন? কারণ অনেক দিন আগেকার দিনে কি হতো, যখন অ্যাকচুয়াল এরকম পেন ছিল না, তখন পাখির পালক দিয়ে লেখা হতো, হচ্ছে কালির মধ্যে চোবানো হতো পাখির পালক, সেটা দিয়ে লিখতো। তার মানে তখনকার দিনে পেনের কাজ কে করতো, যে পাখির পালক। তাহলে তোমরা দেখো এই যে প্রাণীটা, এটা অনেকটা পাখির পালকের মতো দেখতে না, সেই জন্য এটাকে সি পেন বলা হয় বা পেন্নাটুলা। এরপর আমরা এটা যে দেখছি, এরপরে দেখো এবার আগেকার দিনে কি হতো, যে একটা হাত পাখা হতো, হাত পাখা অনেকটা এরকম দেখতে হতো। হ্যাঁ, এখানে যদি একটা লাঠির মতো লাগিয়ে দাও, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, এরকম ধরনের আগে হাত পাখা দেখতে হতো, এরকম ভাবে ধরে এটা এরকম এরকম ভাবে হাওয়া করতো। তো সেই জন্য এইটার নাম কি, এটার নাম হচ্ছে ঘরঘনিয়া। আর এটা যেহেতু হাত পাখার মতো দেখতে, এটার নাম কি, সি ফ্যান। কোথায় লেখা রয়েছে, এই যে ঘরঘনিয়া বা সি ফ্যান। এরপর চলে আসছে আরেকটা এক্সাম্পল, মেন্ড্রিনা বা ব্রেন কোরাল। সেটা কিরকম দেখতে, এই যে দেখো অনেকটা ব্রেনের মতো দেখতে না, সেই জন্য এটার নাম হচ্ছে মেন্ড্রিনা বা ব্রেন কোরাল। তাহলে এইগুলো নামগুলো আশা করি তোমাদের মুখস্থ থাকবে। ছবিটা দিলাম কারণ যাতে তোমাদের ভিজুয়ালাইজ হয়। তো এই হয়ে গেল টোটাল আমাদের নিডারিয়া। এবার তোমাদের কাজ কি, ভিডিওটা পজ করো, নিডারিয়ার এক্সাম্পল গুলো মুখস্থ করে নাও। তারপর এইবার আশা করি তোমরা ভিডিও পজ করে চলে এসছো। দেখো তোমাদের কিন্তু খাটাখাটনি করতেই হবে। নিটের চান্স পেতে গেলে কিন্তু সৎভাবে পড়তে হবে। তুমি ভাবছো যে কালকে থেকে পড়বো, কালকে থেকে পড়বো, কাল কিন্তু কোনোদিন আসে না। এইবার আমরা চলে আসছি টিনোফোরাতে। তাহলে টিনোফোরার মধ্যে আমরা কি কি দেখবো, নিডারিয়াটা আশা করি তোমরা কিন্তু পড়ে নিয়েছো, তোমাদের কিন্তু বিশ্বাস করি তোমরা আশা করি পড়ে নিয়েছো নিডারিয়াটা। এইবার আমরা দেখবো হচ্ছে টিনোফোরা। টিনোফোরার ছোট্ট কয়েকটা বৈশিষ্ট্য বলেছে, বেশি কিছু নেই। এটা তোমাদের 10 মিনিট পড়লেই মুখস্থ হয়ে যাবে আশা করি, বা 20 মিনিটে খুব সুন্দরভাবে মুখস্থ হয়ে যাবে। তো এই ফাইলামটা যখন পড়িয়ে দেবো, তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা পজ করে এই ফাইলামটা কিন্তু পড়বে, তারপরে মুখস্থ করবে। আরো ভালো হয় মুখস্থ করে যদি একবার লিখে নাও। দেখো আমি তোমাদেরকে বলছি, এবার তোমরা করছো কি করছো না এটা কিন্তু তোমাদের ব্যাপার। তোমাদের কিন্তু নিজেদের প্রতি নিজেকে সৎ হতেই হবে। হ্যাঁ, যদি যে যত বেশি সৎ হবে, যে যত বেশি খাটবে, সে তার পাওয়ার সম্ভাবনা তত বেশি হয়ে যাবে।
তো সেই জন্য দেখো এবার টিনোফোরাটা যদি বলি তাহলে ভিডিওটা টিনোফোরাটা পড়ানো হয়ে যাক, তারপর ভিডিওটা পজ করে টিনোফোরাটা মুখস্থ করে লিখবে, তারপর আবার ভিডিওতে ব্যাক আসবে। তো টিনোফোরাটা কি বলেছে? টিনোফোরা বলেছে কমনলি নোন অ্যাজ সি ওয়ালনাট বা কম জেলিস। তো এদের দুটো আলাদা এক্সট্রা নাম দিয়েছে, সি ওয়ালনাট বা কম জেলিস। তো ডাইরেক্ট যদি এমসিকিউ আসে তখন টিনোফোরা দিয়েও না বলতে পারে, সি ওয়ালনাট বা কম জেলিস বলেছে। আর এক্সক্লুসিভলি মেরিন, এইটা আবার ইম্পর্টেন্ট কথা চলে আসলো। কেন স্যার, এর আগেও তো মেরিন ছিল, কিন্তু সেই ক্ষেত্রে ছিল মোস্টলি মেরিন, এখানে বলেছে এক্সক্লুসিভলি মেরিন। তার মানে কি শুধুমাত্র সমুদ্রে দেখা যায়, কোনো টিনোফোরা কিন্তু তুমি নদীতে পাবে না বা পুকুরে পাবে না, এটা শুধুমাত্র এক্সক্লুসিভলি মেরিন। রেডিয়াল সিমেট্রি, আবার সেই সিমেট্রির কথা চলে এসেছে। সিমেট্রির আগে খুব ভালো মতো বুঝিয়েছি রেডিয়াল সিমেট্রি, কারণ দেখো একে এই প্লেনে ভাঙলেও সমান হচ্ছে, এই প্লেন ফুটবলের মতো দেখতে না, তো রেডিয়াল সিমেট্রি, এতে কোনো ব্যাপারই নেই, কোনো কনফিউশনই নেই। তো রেডিয়াল সিমেট্রি হয়ে গেল। তারপরে কি বলেছে? তারপর বলেছে ডিপ্লোব্লাস্টিক, এটাও সেই চার্টটাতে মুখস্থ করেছে, একদম প্রথম লেকচারের চার্টটা যেটা মুখস্থ করতে বলেছিলাম। ডিপ্লোব্লাস্টিক অর্গানিজম উইথ টিস্যু লেভেল অর্গানাইজেশন। তাহলে প্রথমের এই প্রত্যেকটা ফাইলামের প্রথমের কয়েকটা লাইন অর্থাৎ ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো থেকেও প্রশ্ন আসবে, ওই চার্টটাতে কিন্তু আমরা খুব ভালো মতো মুখস্থ করে নিয়েছি। তারপর কি বলেছে? দ্য বডি বিয়ার্স, হ্যাঁ এইবার যেটা এদের বৈশিষ্ট্য বলেছে, বডি বিয়ার্স 8 এক্সটার্নাল রোজ অফ সিলিয়েটেড কমপ্লেক্স। কোনটা? এই যে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা সিলিয়েটেড অর্থাৎ সিলিয়ার মতো এখানে রয়েছে। এইগুলো কিন্তু সিলিয়েটেড কমপ্লেক্স, এগুলোকে আমরা কি বলছি? এগুলোকে বলছে কমপ্লেট। যেহেতু চিরুনির মতো দেখতে হয়, ধরো এটা যদি জুম করে আমরা দেখি তাহলে কি দেখবো? এরকম এদের স্ট্রাকচারটা এরকম, এই 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 তো চিরুনির মতো দেখতে, সেই জন্য বলছে কমপ্লেট। কম মানে জানো চিরুনি, হুইচ হেল্প ইন লোকোমোশন। তাহলে এইগুলো যখন এরকম ভাবে নড়ে তখন কি হচ্ছে? সিলিয়াগুলো এরকম 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 যখন করে জলের মধ্যে, তখন এরা লোকোমোশনের টোটালটাকে নিয়ে যেতে হেল্প করছে। তো কমপ্লেটটা কি? লোকোমোশনে হেল্প করছে। ডাইজেশন ইজ বোথ এক্সট্রা সেলুলার ইন্ট্রাসেলুলার। ডাইজেশন এক্সট্রা সেলুলার ইন্ট্রাসেলুলার আমরা অলরেডি আগের লেকচারে বুঝে গেছি। এদের ক্ষেত্রেও কিন্তু ডাইজেশন এক্সট্রা সেলুলার ইন্ট্রাসেলুলার হচ্ছে। বায়োলুমিনেসেন্স অর্থাৎ অন্ধকারে যে জ্বলতে পারার ক্ষমতা, কোনো জীব যদি অন্ধকারে আলো দিতে পারে সেটাকে আমরা বলি বায়োলুমিনেসেন্স। তো এরা কিন্তু অন্ধকারে আলো দিতে পারে, সেই জন্য এদেরও কিন্তু বায়োলুমিনেসেন্স রয়েছে। প্রপার্টি অফ লিভিং অর্গানিজম টু এমিট লাইট। আর কার রয়েছে বলো তো? এমনি সাধারণ প্রশ্ন করছি, জেনারেল। আর কে? তোমরা কিন্তু দেখেছো বায়োলুমিনেসেন্স, হ্যাঁ অনেকেই বলছো জোনাকি, একদম ঠিক কথা, জোনাকির মধ্যেও কিন্তু আমরা এটা দেখতে পারি। তো এখানে ওটাই বলেছে বায়োলুমিনেসেন্স কি? ওয়েল মার্কড ইন টিনোফোরা, অর্থাৎ এরা অন্ধকারের মধ্যে কিন্তু আলো দিতে পারে। তো হয়ে গেল। তারপরে আর কি বলেছে? সেক্স আর নট সেপারেটেড। তার মানে এরা কি হবে? সেই এমবিএইচ মনে আছে, নট সেপারেটেড অর্থাৎ ছেলে মেয়ে আলাদা নয়। এমবিএইচ এ কি কি ছিল? মোনোসিয়াস, বাইসেক্সুয়াল, হার্মাফ্রোডাইট। তার মানে কি ছেলে আর মেয়েদের রিপ্রোডাক্টিভ অর্গান যদি একই প্রাণীর মধ্যে থাকে সেটাকে আমরা কিন্তু বলছিলাম এমবিএইচ অর্থাৎ মোনোসিয়াস, বাইসেক্সুয়াল, হার্মাফ্রোডাইট। তো এদের ক্ষেত্রেও কি বলছে? সেক্সেস আর নট সেপারেটেড, রিপ্রোডাকশন টেক্স প্লেস অনলি বাই সেক্সুয়াল মিনস। তো এদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সেক্সুয়াল রিপ্রোডাকশনই হচ্ছে। আর ফার্টিলাইজেশন এক্সটার্নাল, অর্থাৎ ফার্টিলাইজেশন এক্সটার্নাল মানে কি? এবার দেখো এখানে ওয়ার্ড আছে, এর আগেও পড়েছি আমরা, ফার্টিলাইজেশন এক্সটার্নাল ইন্টারনাল মানে কি? যখন স্পার্ম অর্থাৎ মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের যেটা মিলন হচ্ছে, সেই ফার্টিলাইজেশনটা যদি শরীরের ভেতর হয় তাহলে ওর ক্ষেত্রে আমরা বলবো ফার্টিলাইজেশন হচ্ছে ইন্টারনাল। আর মেল গ্যামেট ফিমেল গ্যামেটের মিলনটা অর্থাৎ যেটা যুক্ত হচ্ছে ফার্টিলাইজেশন হচ্ছে, সেটা যদি শরীরের বাইরে প্রকৃতিটা কোথাও হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো ফার্টিলাইজেশন হচ্ছে এক্সটার্নাল। আর উইথ ইনডিরেক্ট ডেভেলপমেন্ট, ইনডিরেক্ট ডেভেলপমেন্ট তোমরা ভালো মতো বুঝে গেছো, তার মানে এদের ক্ষেত্রেও কিন্তু যেটা বাচ্চা হবে সেটা এদের মতো দেখতে হবে না। আশা করি বোঝা গেছে। তো টিনোফোরার এক্সাম্পল গুলো কি কি? দুটো, প্লিউরোব্রাকিয়া আর টিনোপ্লানা। তো এখনই কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। এই দেখো, দেখতে পাচ্ছ যে অন্ধকারের মধ্যে কত সুন্দর জ্বলছে, এই দুটো কিন্তু এক্সাম্পল হচ্ছে টিনোফোরার, প্লিউরোব্রাকিয়া আর টিনোপ্লানা। ব্যাস, এবার তোমরা তোমাদের কাজ জানো কি? ভিডিও পজ করো, এটা মুখস্থ করে একবার লেখো, তারপর আসো। এইবার হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস। প্ল্যাটিহেলমিনথিস এর ব্যাপারে কি কি বলেছে? দে হ্যাভ ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড বডি, অর্থাৎ ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড বডি মানে ডরসোভেন্ট্রাল সাইড তোমাদেরকে বলেছিলাম মনে আছে? ডরসোভেন্ট্রাল, ডরসো কাটা বলবো, পিঠের সাইডটা হচ্ছে আমাদের ডরসো সাইড, অর্থাৎ এই পেছনে যে লেখা রয়েছে সেটা হচ্ছে ডরসাল সাইড, আর সামনে যে সোম ক্লাসরুম লেখা রয়েছে এটা হচ্ছে ভেন্ট্রাল সাইড। তো মনে কিভাবে থাকবে? ভেন্ট্রাল মানে হচ্ছে ভুঁড়ির দিকটা,
তো এইখানে কি বলেছে যে ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেন, অর্থাৎ আমি যদি পুরো পেছন আর সামনে থেকে পুরো চ্যাপ্টা হয়ে যেতাম একটা কাগজ যেরকম হয়, তার মানে ওটা হচ্ছে ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড। হ্যাঁ, তো এদের ক্ষেত্রেও দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি চ্যাপ্টাই হয় সামনে আর পেছন থেকে। তো ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড বডি হেন্স আর কল্ড ফ্ল্যাটওয়ার্ম। বুঝতে পারছো, এটা বোঝা গেল। দিস আর মোস্টলি এন্ডোপ্যারাসাইট। এন্ডোপ্যারাসাইট মানে কি? প্রথম কথা হচ্ছে প্যারাসাইট মানে কি? প্যারাসাইট মানে হচ্ছে যেটাকে বাংলায় আমরা পরজীবী বলি। তার মানে হচ্ছে অর্থাৎ এরা হচ্ছে কোন একটা অর্গানিজমের ভেতরে যাবে, যেটা লিভিং অর্গানিজম, তার কাছ থেকে হয় বাসস্থানের জন্য যাবে, নইলে খাবারের জন্য যাবে, নইলে যে কোনো কিছুর একটা এদের প্রয়োজন সেই জন্য যাবে, আর সেই লিভিং অর্গানিজমটা যার মধ্যে গেল তার ক্ষতি করবে, এটাকে বলছি আমরা প্যারাসাইট। আর এন্ডো আর এক্সো প্যারাসাইট কখন বলবো? যখন বাইরে থেকে আসছে, অর্থাৎ উকুন। উকুন কি আমাদের বাইরের সারফেসে রয়েছে, আমি যদি বাইরের থেকে হাত দিই তাহলে উকুন বের করতে পারবো, অর্থাৎ এটা এক্সোস প্যারাসাইট। কিন্তু যেটা ধরো আমাদের কৃমি হয়, পেটের মধ্যে যে বলি না কৃমি হচ্ছে, সেটা কি এন্ডো প্যারাসাইট, অর্থাৎ শরীরের মধ্যে রয়েছে, সেটা তো আমি বাইরে থেকে হাত দিয়ে বের করতে পারবো না, ওগুলোকে বলবো হচ্ছে এন্ডো। এন্ডো কথাটার মানে হচ্ছে ভেতরে, আর এক্সো কথাটার মানে হচ্ছে বাইরে। তো এক্সো প্যারাসাইট হচ্ছে যেটা বাইরের থেকে হয়, আর এন্ডো প্যারাসাইট মানে যেটা ভেতরে আক্রমণ করে। তো এগুলো যারা, এরা কিন্তু এন্ডো প্যারাসাইট, অর্থাৎ শরীরের ভেতরে আক্রমণ করছে। বোঝা গেল? তারপর দেখো আর কি কি বলেছে এখানে। এখানে বলেছে হচ্ছে একটা তো এটা হলো, তারপর তাহলে আশা করি বুঝতে পেরেছো এক্সো প্যারাসাইট, এন্ডো প্যারাসাইট এই জিনিসগুলো। তারপরে যে জিনিসগুলো বলেছে সেটা অলরেডি আমরা কিন্তু এই চারটাতে পড়েছিলাম। দেখো এন্ডোপ্যারাসাইট কার? ইনক্লুডিং হিউম্যান বিং, হিউম্যানও হয়, ফ্ল্যাটওয়ার্ম আর বাইল্যাটারাল সিমেট্রি। এবার চলে আসলো হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি। এতক্ষণ কিন্তু রেডিয়াল সিমেট্রি ছিল, মনে করো এর আগের দুটোতে কি দেখলাম আমরা? রেডিয়াল সিমেট্রি। এইবার প্রথমবার চলে আসলো বাইল্যাটারাল সিমেট্রি। আশা করি তোমাদের ওই চারটা মুখস্থ হয়ে আছে, সেই জন্য কিন্তু অনেকটা হেল্প হবে ওই চারটা মুখস্থ হওয়াতে। বাইল্যাটারাল সিমেট্রি, ট্রিপ্লোব্লাস্টিক অ্যাসিলোমেট অ্যানিমাল উইথ অর্গান লেভেল অফ অর্গানাইজেশন। তো এই পুরো এই লাইনটা কিন্তু ওই চার্টের মধ্যেই কভার হয়ে গেছে, যেটা আমি প্রথম লেকচারটা নিয়েছিলাম। হ্যাঁ, তো এগুলো আর আলাদাভাবে বলছি না। তারপরে কি বলেছে? হুক অ্যান্ড সাকার আর প্রেজেন্ট ইন দ্য প্যারাসাইট ফর্ম। তো তার আগে একটু হালকা বলে দিই, বাইল্যাটারাল সিমেট্রি মানে দেখো একে যদি আমরা শুধুমাত্র এই প্লেনে কাটি তবেই দুটো সমান ভাগ হচ্ছে। এই প্লেনে দেখো সমান হলো, হলো না, এই প্লেনে হলো, হলো না, তো এই প্লেনে হচ্ছে না, এই প্লেনে হচ্ছে না, শুধুমাত্র এই প্লেনেই হচ্ছে। তো এই জন্য বাইল্যাটারাল সিমেট্রি, একটা প্লেনেই দুটো সমান ভাগ হচ্ছে। হ্যাঁ, এরপর বলছে হুক আর সাকার আর প্রেজেন্ট ইন দ্য প্যারাসাইট। এবার হুক আর সাকার মানে কি? হুক মানে হচ্ছে এরা তো এন্ডো প্যারাসাইট বললাম না, তো আমাদের পেটের ভেতর যে যখন যাচ্ছে ধরো, তো এরা তো কোথাও একটা আটকে থাকবে, তো আটকে থাকার জন্য এদের মুখের ওই জায়গাটা এরকম হুকের মতো স্ট্রাকচার থাকে, যেটা হচ্ছে এটা যদি সারফেস হয় এরকম ভাবে যেতে যেতে হুকের স্ট্রাকচারটা এখানে আটকে যায়, তো এরকম ভাবে আটকে থাকে, তো সেটাকে বলছে হুক। আর সাকারটা কি? মুখের মধ্যেই সাকার থাকে, যেটা অনেক সময় হচ্ছে নিউট্রিয়েন্টটা হচ্ছে নিতে বা ধরো শাক করে আটকে থাকতে হেল্প করে। আর এরা নিউট্রিয়েন্ট কিভাবে নেয়? বডি সারফেস থেকে অনেক সময় এরা ব্যাপন পদ্ধতিতে, অর্থাৎ ডিফিউশন পদ্ধতিতে কিন্তু আমাদের নিউট্রিশনটা নিয়ে থাকে বডির থেকে। তো এখানে ওটাই বলেছে যে অ্যাবজর্ব নিউট্রিয়েন্ট, এই যে ওটাই বলেছে। হুক আর সাকারটা হলো সাম অফ দেন অ্যাবজর্ব নিউট্রিয়েন্ট ফ্রম দ্য হোস্ট ডিরেক্টলি থ্রু দেয়ার বডি সারফেস। তো বডি সারফেস যে রয়েছে, বডি সারফেস থেকে ডাইরেক্ট ডিফিউশনের মাধ্যমে নিয়ে নিচ্ছে। স্পেশালাইজ সেল কল ফ্লেম সেল। আবার ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আসতেই পারে, এদের একটা সেল রয়েছে স্পেশালাইজ ফ্লেম সেল, যে কি এক্সক্রিশন আর অসমো রেগুলেশনে হেল্প করছে। হেল্পস ইন অসমো রেগুলেশন এন্ড এক্সক্রিশন। এবার তোমরা বলে স্যার এক্সক্রিশন মানে তো জানি, অর্থাৎ যেটা রেচন আর কি, যেটা হচ্ছে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট, যেটা সেটা শরীর থেকে বের করে দেওয়াটাকেই আমরা রেচন বা এক্সক্রিশন বলি। তো ঠিক আছে, সেটা আমরা করি, আমাদের মনে পড়লো। কিন্তু অসমো রেগুলেশন ব্যাপারটা কি? অসমো রেগুলেশন মানে হচ্ছে ধরো আমি তোমাদেরকে যদি বলি যে তুমি যদি এখন 2 বোতল 2 গ্লাস বা 3 গ্লাস 4 গ্লাস জোর করে জল খেয়ে নিলে, তাহলে কি তোমার রক্ত মানে যেটা ঘনত্ব, রক্তের ঘনত্ব বা ধরো বডি ফ্লুইড যা রয়েছে, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, অর্থাৎ চোখের মধ্যে যে ফ্লুইডগুলো থাকে, বা ধরো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যেটা আমাদের ব্রেনের মধ্যে থাকছে, পুরো স্পাইনাল কর্ডে থাকছে, বা ব্লাড, সেগুলো কি খুব লঘু হয়ে যাবে? মানে হচ্ছে ঘনত্ব কি কমে যাবে যদি তুমি এখন 4-5 গ্লাস জল খেয়ে নাও? কি না, অবভিয়াসলি কমবে না। তুমি জোর করে জল খাচ্ছ তাতেও কিন্তু কমবে না। কেন? কারণ অসমো রেগুলেশন হয়, অর্থাৎ আমাদের যে প্রত্যেকটা বডি ফ্লুইডের একটা অসমোলারিটি থাকে, নির্দিষ্ট অসমোলারিটি, আমাদের ব্লাডের ঘনত্ব একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই থাকে। তো ওইটা যে মেনটেন করা, সেই মেনটেন করাটাকে আমরা বলছি অসমো রেগুলেশন।
তো এদের ক্ষেত্রেও যে এদের বডি ফ্লুইড রয়েছে বা কিছু, সেটার সেই ঘনত্বটার মেনটেন করাই হচ্ছে অসমোরেগুলেশন। তাহলে সেটা কে কাজ করছে? সেটা হচ্ছে ফ্লেম সেল করছে। ফ্লেম সেল দুটো কাজই করছে, অসমোরেগুলেশনও করছে, যেটা আমি বললাম যে এদের বডি ফ্লুইডের যে ঘনত্ব সেটাকে মেনটেন করা, ডেনসিটি যে রয়েছে বডি ফ্লুইডের সেটাকে মেনটেন করা, হ্যাঁ, আর অসমোরেগুলেশনও করছে, আবার এক্সক্রিশনও করছে, অর্থাৎ নাইট্রোজেন আর ওয়েস্ট প্রোডাক্ট যেটা সেইটাও কিন্তু শরীর থেকে বের করে দিতে হেল্প করছে। তাহলে ফ্লেম সেল খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিসের হলো। তারপর হচ্ছে সেক্সেস আর নট সেপারেটেড, আবার সেই একই কথা, সেক্স হচ্ছে অর্থাৎ ছেলে মেয়ে একই বডিতে রয়েছে। ফার্টিলাইজেশন ইন্টারনাল, এদের ফার্টিলাইজেশন কিন্তু আবার ইন্টারনাল, অর্থাৎ এদের মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট যেটা মিলন হচ্ছে, ফার্টিলাইজেশন হচ্ছে, সেটা এদের বডির মধ্যে হয়। ইন্টারনাল ফার্টিলাইজেশন, ডেভেলপমেন্ট থ্রু মেনি লার্ভাল স্টেজ, অর্থাৎ এদের ডেভেলপমেন্টটাও ইনডিরেক্ট, লার্ভা চলে আসছে মানে ইনডিরেক্ট, যেটা একদম এই ক্লাসের প্রথমেই বোঝালাম। তারপরে যে সাম মেম্বার লাইক প্ল্যানেরিয়া পজেস হাই রিজেনারেশন ক্যাপাসিটি। এবার প্ল্যানেরিয়া যে রয়েছে হাই রিজেনারেশন ক্যাপাসিটি মানে কি? প্ল্যানেরিয়া হচ্ছে এরকম যদি দেখতে হয়, একে যদি তুমি 2 বার 3 বার 4 বার কেটে দাও, তাহলে যতগুলো খণ্ড হলো 1 2 3 4, তাহলে এই 4টা খণ্ড থেকে নতুন 4টা প্ল্যানেরিয়া তৈরি হয়ে যাবে। এটাকেই বলছে হচ্ছে হাই রিজেনারেশন, মানে হচ্ছে রিজেনারেশন, আবার তৈরি করে নেওয়ার ক্ষমতা কিন্তু অনেক বেশি প্ল্যানেরিয়ার। এর দুটো এক্সাম্পল বলেছে প্ল্যাটিহেলমিনথিসের, একটা হচ্ছে টিনিয়া বা টেপওয়ার্ম, আরেকটা হচ্ছে ফ্যাসিওলা বা লিভার ফ্লুক। বুঝতে পেরেছো? এবার দেখা যাক দেখতে কিরকম। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ টিনিয়া বা টেপওয়ার্ম, এটার নাম টেপওয়ার্ম কেন? কারণ বুঝতেই পারছো অনেকটা হচ্ছে মাথায় বাঁধা যে টেপগুলো, মানে এই যে এরকম টিনিয়া যেটা টেপওয়ার্ম, মাথায় বাঁধার যে আগে এই পাওয়া যেত না রিবন টাইপের আর কি, ওই ধরনের দেখতে, তো টেপওয়ার্ম। তার হচ্ছে এটা হচ্ছে ফ্যাসিওলা বা লিভার ফ্লু। আর এই তোমরা দেখতে পাচ্ছ পেটের মধ্যে কিভাবে টেপওয়ার্ম থাকে, এটা কিন্তু আমাদের এন্ডোস্কোপি বলেছিলাম না এর আগের লেকচারে, এন্ডোস্কোপি মুখ থেকে নল ঢোকানো হয়, আলসারের জন্য করা হয়, বা ধরো পেটের মধ্যে যদি কিছু থাকে কোলোনোস্কোপির ক্ষেত্রেও হয়, তো সেই ক্ষেত্রে অ্যানাস দিয়ে ওটা ঢোকানো হয়। তো এইটা ভেতরে গিয়ে ছবি তোলে। তো দেখো আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে, অর্থাৎ আমাদের যে পাচন নালী রয়েছে শরীরের মধ্যে, সেটার মধ্যে কিন্তু এরকম ভাবে দেখো টিনিয়াটা কিন্তু রয়েছে। তো এই হয়ে গেল। তাহলে এবার তোমাদের কাজ কি জানোই, বারবার বলার দরকার নেই, ভিডিও পজ করো, খাতা খোলো, এনসিইআরটি খোলো, মুখস্থ করো, একবার এই পুরোটা লিখে নাও এরকম এক্সাম্পল সহ, তারপরে আবার চলে আসো ফোনে ভিডিওটা অন করে আবার দেখতে থাকো। এই হলো। এইবার চলে আসছি আমরা পরের ফাইলাম, যেটা হচ্ছে অ্যাস্কেলমিনথিস। তো অ্যাস্কেলমিনথিসের ক্ষেত্রে প্রথমে কি কি বলেছে, এবার এরা দ্য বডি অফ অ্যাস্কেলমিনথিস সার্কুলার এন্ড ক্রস সেকশন হেন্স কল্ড রাউন্ড আপ। এর আগেরটাই আমরা কি দেখলাম, ফ্ল্যাট আর্ম, এরকম ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন ছিল, চ্যাপ্টা ছিল এরকম, সামনে আর পেছনে হচ্ছে যেরকম হাতের তালুটা, এটা সামনে আর পেছন দিক দিয়ে চ্যাপ্টা না, তো এটা হচ্ছে ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন। কিন্তু রাউন্ড আর্ম কি, যেটা হচ্ছে অনেকটা ধরে এইটার মতো, অর্থাৎ গোল, এরকম হচ্ছে গোল, হ্যাঁ। তো এটা হচ্ছে রাউন্ড রাম, কেন? কারণ এটা হচ্ছে ক্রস সেকশনে গোল। তো তোমরা দেখতেও পাচ্ছ, অর্থাৎ কেঁচোর মতো অনেকটা, মানে স্ট্রাকচারটা বলছি, কেঁচো কিন্তু এখানে নয়, কেঁচো এর পরে আসবে, অ্যানিলিডার মধ্যে আসবে। আমি বলছি মানে স্ট্রাকচারটা আর কি, মানে যেটা গোল আর কি, সেটা অ্যাস্কেলমিনথিসটা ওরকম দেখতে। তারপরে যে দে হ্যাভ ফ্রি লিভিং অ্যাকুয়াটিক টেরেস্ট্রিয়াল প্যারাসাইটিক প্ল্যান্ট ইন অ্যানিমাল। তো প্যারাসাইটিক প্ল্যান্টেও হতে পারে, অ্যানিমালেও হতে পারে, ফ্রি লিভিং আছে, তারপর অ্যাকুয়াটিক অর্থাৎ জলের মধ্যেও থাকে, ডাঙার মধ্যেও থাকে, সেই সব কথা বলেছে। তারপর হচ্ছে রাউন্ড আর্ম হ্যাভ অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। তো তোমরা ওই চার্টের মধ্যেই পড়েছো, তাহলে কি হচ্ছে এখানে অর্গান লেভেল সিস্টেম অর্গানাইজেশন আসলো। দে আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। বাইল্যাটারালি সিমেট্রি মানেও জানো কি, আর বলছি না। তারপর হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক মানেও জানো, বলে দিয়েছি। সিউডোসিলোমেট, সিউডোসিলোম মানেও জানো, যেটা একদম প্রথম লেকচারেই বলে দিচ্ছি খুব সুন্দরভাবে, অর্থাৎ যেই সিলোমের দুই দিকটাতে মেসোডার্ম নেই সেটা হচ্ছে সিউডোসিলোম, অর্থাৎ বাইরে আর ভেতরে একটোডার্ম এন্ডোডার্ম রয়েছে, সেটা হচ্ছে সিউডোসিলোমেট। আর ট্রুসিলোম কাদেরকে বলবো, যাদের ক্ষেত্রে পুরো যেই সিলোমটা রয়েছে সেটা মেসোডার্ম দিয়েই ঘেরা, হ্যাঁ, তো এরা হচ্ছে সিউডোসিলোমেট। অ্যানিমেল হ্যাভ অ্যালিমেন্টারি ক্যানাল অ্যান্ড কমপ্লিট উইথ, এই যে এখানে বলেছে অ্যালিমেন্টারি ইজ কমপ্লিট, অর্থাৎ এদের ক্ষেত্রে কিন্তু ডাইজেস্টিভ ট্র্যাক্টটা আমরা কি দেখছি, কমপ্লিট দেখলাম, হ্যাঁ। তারপরে কি দেখছি, অর্থাৎ এদের মুখ থাকবে, আর মুখের থেকে একদিক দিয়ে ঢুকবে খাবার, আর আরেক দিক থেকে বের হবে, হ্যাঁ। আর এদের হচ্ছে ওয়েল ডিফাইন্ড মাস্কুলার ফ্যারিংস রয়েছে। মাস্কুলার ফ্যারিংস বলতে কি বোঝাচ্ছে, যখন ফ্যারিংস ইজ, এখানে দেখো মাস্কুলার ফ্যারিংস মানে কি বলেছে, এই জায়গাটা দেখো, এই যে ফ্যারিংস ইজ এ মাস্কুলার টিউব লাইক অর্গান লোকেটেড জাস্ট বিহাইন্ড দ্য মাউথ। তো জাস্ট মুখের পেছনেই যেটা রয়েছে সেটার কথাই বলেছে, যেটা হচ্ছে মাস্কুলার হয়। আর তারপরে হচ্ছে
behind the mouth, it helps actively suck in food from the environment. তো এনভায়রনমেন্ট থেকে খাবারটা নিতে সাক করতে হেল্প করছে, স্পেশালি ইম্পর্টেন্ট ইন অর্গানিজম হাই ইন্টারনাল প্রেসার, ওইগুলো কথা বলেছে। মোটমাট মাস্কুলার ফ্যারিংস কি সেটা বোঝা গেল। হ্যাঁ, তারপরে কি বলেছে দেখো, অ্যান এক্সক্রিটরি টিউব রিমুভ বডি ওয়েস্ট ফ্রম দ্য বডি ক্যাভিটি থ্রু দ্য এক্সক্রিটরি পোর। তো এদের এক্সক্রিটরি টিউব রয়েছে, এক্সক্রিটরি পোরের মাধ্যমে সেই নাইট্রোজেন আর বডি ওয়েস্টটা বের করে দিচ্ছে। সেক্স আর সেপারেটেড অর্থাৎ ডায়োসিয়াস, মানে এইখানে দেখো সেক্স কিন্তু সেপারেট হয়ে গেল, অর্থাৎ ছেলে আর মেয়ে আলাদা, অর্থাৎ এমবিএইচ নয়। এমবিএইচ মানে কি বলেছিলাম, যে যখন ছেলে আর মেয়ে একসাথে একটা বডি থাকবে। এমবিএইচ মানে কি, মোনোসিয়াস, বাইসেক্সুয়াল, হার্মাফ্রোডাইট। তো এরা নিশ্চয়ই তার মধ্যে একটা হবে না, তার মানে এরা কি হবে, মোনোসিয়াসের উল্টো কি, ডায়োসিয়াস, অর্থাৎ ছেলে মেয়ে দুটো আলাদা। দেখো এই যে ডায়োসিয়াস, সেই জন্য বলেছিলাম ওটা মনে রাখতে। তো এরা কিন্তু কি হচ্ছে, ছেলে আর মেয়েদের যেটা সেক্সেস আর সেপারেট, অর্থাৎ ছেলেদের রিপ্রোডাক্টিভ অর্গান আলাদা প্রাণীতে, মেয়েদের রিপ্রোডাক্টিভ অর্গান অন্য আরেকটা প্রাণীতে, অর্থাৎ এরা ডায়োসিয়াস হয়। মেলস অ্যান্ড ফিমেলস আর ডিস্টিংক্ট, অর্থাৎ ছেলে মেয়েদেরকে কিন্তু দেখে আমরা বুঝতে পারবো, যেমন ফিমেলস দেখো অনেকটা বড় হয়, মেলসরা অনেকটা ছোট হয়, লাস্টের দিকে এই টার্ন যেটা রয়েছে এটা জেনারেলি মেলদের থাকে, সেটা কিন্তু ফিমেলদের দেখো এখানে কিন্তু ওরকম কিছু নেই। বুঝতে পারলো? অর্থাৎ বাইরে থেকে দেখে আমি বলতে পারবো যে হ্যাঁ এটা বড় রয়েছে আর এর লাস্টে এরকম ব্যাপারটা নেই, তো এটা ফিমেল। এটা ছোট রয়েছে, লাস্টে এই ব্যাপারটা রয়েছে, তো এটা মেল। তো ওইটা এখানে বলেছে যে মেলস অ্যান্ড ফিমেলস আর ডিস্টিংক্ট, অর্থাৎ দেখে বোঝা যাবে, ডিস্টিংক্ট ভাবে বুঝতে পারবো যে দুটো আলাদা। অফেন ফিমেলস আর লঙ্গার, যেটা বললাম, দেন মেল। ফিমেলস আর লম্বা, দেখতেই পাচ্ছ। ফার্টিলাইজেশন এদের ক্ষেত্রে কি হচ্ছে, ইন্টারনাল, অর্থাৎ মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটটা মিলছে কোথায়, শরীরের মধ্যে মিলছে, ইন্টারনাল। আর ডেভেলপমেন্ট মে বি ডিরেক্ট, অর্থাৎ লার্ভা থাকতে পারে না, অথবা ইনডিরেক্ট, অর্থাৎ লার্ভা থাকতেও পারে। এই যে ডিরেক্ট ডেভেলপমেন্ট মানে বলেছিলাম কি, যে একদম পুরো অ্যাডাল্টের মতোই বাচ্চাটা দেখতে হবে, দেখো ওই কথাটাই এখানে বলেছে, দ্য ইয়ং ওয়ান্স রিজেম্বল দ্য অ্যাডাল্ট। বুঝতে পেরেছো? তারপর এক্সাম্পল এখানে কি কি বলেছে, অ্যাসকারিক্স, উচেরিয়া, এনসাইক্লোস্টোমা, যেটা হচ্ছে হুকওয়ার্ম। তো এবার যদি আমরা একটু দেখে নিই, এখানে এই যে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু এক্সাম্পলটা পেটের মধ্যে কিরকম ভাবে থাকে। এই যে যেটা হচ্ছে রাউন্ড ওয়ার্ম, সেটা হচ্ছে এই যে এরকম ভাবে পেটের মধ্যে কিন্তু থাকে আমাদের। এই যে এটা দেখতে পাচ্ছ, এই যে ইন্টেস্টাইনের মধ্যে এরকম ভাবে দেখো রাউন্ড ওয়ার্মটা রয়েছে, এইটাই অপারেশন করে বের করতে হয়। তারপরে দেখো কতগুলো বের হয়েছে, এগুলো সবকটা কিন্তু রাউন্ড ওয়ার্ম। হ্যাঁ, তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ আরেকটা কি বললাম, এই যে উচেরিয়া, যেটা ফাইলেরিয়ার ওয়ার্ম, এনসাইক্লোস্টোমা, যেটা হচ্ছে হুকওয়ার্ম। এইটা হচ্ছে উচেরিয়া বা ফাইলেরিয়ার ওয়ার্ম। এটা দেখো এই যে এলিফ্যান্টাইটিস করে। এলিফ্যান্টাইটিস হচ্ছে একটা, এটা কি করে মেনলি, এরা হচ্ছে লিম্ফ নোডের মধ্যে গিয়ে, এটা জাস্ট বলছি, অতটা মানে অ্যানিম্যাল কিংডমের দিক থেকে দেখলে অতটা ইম্পর্টেন্ট না। এরা কি করে, এরা হচ্ছে মশার মাধ্যমে ছড়ায়, তারপরে মশার কামড়ের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে ঢোকে, তারপর ঢুকে গিয়ে লিম্ফ নোডে গিয়ে এরা বাসস্থান করে, তার ফলে লিম্ফ নোডটাকে বন্ধ করে দেওয়ার ফলে লিম্ফ ঠিক মতো যেতে পারে না, যেটা লিম্ফ ফ্লুইড রয়েছে, তার ফলে ওই জায়গাটা বড় হতে থাকে, জমা হতে, লিম্ফ ফ্লুইডটা জমা হতে হতে তারপর এরকম বড় একটা হয়ে যায়। তো সেই জন্য এই রোগটার নাম হচ্ছে এলিফ্যান্টাইটিস। বুঝতে পেরেছো? আর তারপরে আরেকটা যেটা বলেছি সেটা হচ্ছে এনসাইক্লোস্টোমা হুকওয়ার্ম, সেটা কিন্তু এরকম দেখতে হয়, মাইক্রোস্কোপিক অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এই হয়ে গেল আমাদের অ্যাস্কেলমিনথিস। আশা করি প্রত্যেকটা বুঝতে পেরেছো। তো আবার একই কথা আমি 10 বার বলবো না, ভিডিও পজ করো, যদিও বলবো না বলেও বলে দিই, কারণ আমি জানি অনেককে বারবার না বললে তোমরা কিন্তু করবে না। ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে যাও, অ্যাস্কেলমিনথিসটা মুখস্থ করো, অ্যাস্কেলমিনথিসটা মুখস্থ করে এবার চলে আসো অ্যানিলিডাটা দেখতে। এবার অ্যানিলিডার মধ্যে আমরা কি কি দেখব। অ্যানিলিডার মধ্যে প্রথমেই বলেছে দে মে বি অ্যাকোয়াটিক, অর্থাৎ জলীয় হতে পারে, অর্থাৎ জলে বাস করতে পারে, অথবা টেরেস্ট্রিয়াল, ডাঙাতেও থাকতে পারে। ফ্রি লিভিং হয়, সামটাইম প্যারাসাইট, বেশিরভাগ ক্ষেত্রে ফ্রি লিভিং হয়, আর কোনো কোনো ক্ষেত্রে এরা প্যারাসাইটও হতে পারে। দে এক্সিবিট অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন, এগুলো আমরা সব ওই প্রথম লেকচারেই চার্টটা খুব সুন্দরভাবে মুখস্থ করেছি। আর কি, বায়োল্যাটারাল সিমেট্রি। তো দেখো প্রথমে আমি প্রত্যেকবার যেটা বলছি যে প্রথম 3-4টা লাইন প্রত্যেকটা ফাইলামের, এই প্রথম 3-4টা লাইন কিন্তু আমরা প্রথমেই খুব সুন্দরভাবে মুখস্থ করে নিয়েছি প্রথম লেকচারটাতে, সেই জন্য আমি প্রত্যেকবার কিন্তু এগুলো এক্সপ্লেন করছি না। তারপর বলেছে দে আর দ্য ট্রিপ্লোব্লাস্টিক মেটামেরিক্যালি সেগমেন্টেড অ্যান্ড সিলোমেট অ্যানিমাল। তো এই প্রথম এই পুরো জায়গাটাই আমরা ওই চার্টের থেকে হয়ে গেছে।
দেয়ার বডি সারফেস ইজ ডিস্টিংলি মাইট সেগমেন্ট দেখা যায়, যেটা বললাম মেটামেরিজম। এই যে দেখো প্রত্যেকটা যে রয়েছে সেগমেন্ট 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 সেগমেন্টের মতো রয়েছে, অর্থাৎ এদের ক্ষেত্রে সেগমেন্ট দেখা যায় আর মেটামেরিজম দেখা যায়। মেটামেরিজম কি বলছিলাম, যখন এক্সটার্নালি ইন্টারনালি পুরোটাই পুরো সেম প্রায় সেম জিনিসই রিপিট করবে, সেটা হচ্ছে মেটামেরিজম। আর সেগমেন্টেশন মানে হচ্ছে খণ্ড খণ্ড খণ্ড। তো মেটামেরিজমটা হচ্ছে ওয়ান টাইপ অফ সেগমেন্টেশনই। হ্যাঁ, তো এখানে ওটাই বলছি যে সেগমেন্ট তো রয়েছে আর এদের মেটামেরিজমও দেখা যায়। তারপর হচ্ছে হেন্স দ্য ফাইলাম নেম অ্যানেলিডা। অ্যানেলিডা ওই জন্যই নাম দিয়েছে, কেন? কারণ ল্যাটিন ওয়ার্ড অ্যানাসের কথা হচ্ছে লিটিল রিং, তো অনেকগুলো রিংয়ের মতো স্ট্রাকচারই পরপর যুক্ত হয়ে 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 হয়ে, কেঁচো অনেকটা ওরকম দেখতে, কেঁচো এখানেই পড়ে, সেই জন্য এদের নাম হচ্ছে রিংয়ের মতো স্ট্রাকচারগুলো পরপর যুক্ত হয়ে তৈরি হচ্ছে বলে এদের নাম অ্যানিলিডা। They possess longitudinal and circular muscle which helps in locomotion. তো এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে হচ্ছে লংগিচুডিনাল আর সার্কুলার মাসেল থাকে, মানে অনেকটা হচ্ছে ধরো কেঁচোর যদি আমি একটা ফিগার আঁকি, এই যদি আমাদের কেঁচো হয়, তো কেঁচোর মধ্যে আমি দেখব হচ্ছে এরকম ভাবে সার্কুলার মাসেল থাকে অনেক, এরকম টাইপের গোল 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 সার্কুলার মাসেল থাকে। হ্যাঁ, আর থাকে হচ্ছে লংগিচুডিনাল মাসেলও, যেটা হচ্ছে এরকম টাইপের হয়, এরকম টাইপের লম্বা লম্বা। তো লম্বাটা হয়ে গেল লংগিচুডিনাল মাসেল আর সার্কুলারটা হয়ে গেল সার্কুলার মাসেল। তো এরা হচ্ছে লোকোমোশনে হেল্প করে। এদের কেঁচোদের ছোট্ট ছোট্ট পায়ের মতো থাকে, যেটাকে আমরা সিটা বলি, সিটা কিটা যা উচ্চারণ করবে। তো এবার কি হয়, এরা যখন চলে লংগিচুডিনাল মাসেলটা শর্ট হয়, তার ফলে কেঁচোটা ছোট হলো। লংগিচুডিনাল মাসেল যেটা রয়েছে সেটা শর্ট হলো, তার ফলে কেঁচোটা ছোট হলো। তার ফলে কি হয়, তখন পেছনের যে সিটাটা রয়েছে এটা উঠে যায়। এটা যদি উঠে যায় তাহলে পেছনের বডিটা, লংগিচুডিনাল মাসেল শর্ট হলে কি হয়, পেছনের বডিটা সামনে এলো, কারণ প্রথমের সিটাটা মাটিটা আঁকড়ে ধরে রয়েছে, তো এটা পেছোতে পারবে না। তো এখানে যদি আমি স্টপ করে দিই এই জায়গাটা, আর লংগিচুডিনাল মাসেল যদি শর্ট হয় তাহলে এইগুলো কি হবে, ছোট হলো এটা। তারপর এখানে যেই আসলো তখন কি করবে, তখন হচ্ছে যেই সামনের দিকটা একটু চলে আসলো, এরকম শর্ট হয়ে গেল, তখন কি করবে, সিটাটাকে এরা এইখানটাতে আটকে দেবে, এই জায়গাটায় সিটাটা আটকে দিল, বুঝতে পেরেছো? তারপরে লংগিচুডিনাল মাসেলটা আবার লম্বা হবে। এবার লংগিচুডিনাল মাসেলটা যদি আবার লম্বা হয় তাহলে কেঁচোটা কি হবে, এবার সামনের সিটাটা উঠিয়ে নিল, তাহলে কি হবে, কেঁচোটা অনেকটা লম্বা হয়ে যাবে এরকম। এটা যদি আবার লম্বা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, লংগিচুডিনাল মাসেলটাও লম্বা হয়ে গেল, সামনে এগিয়ে গেল, তখন আবার কি করবে, এই সামনে এবার এই সিটাটাকে আটকে দেবে, বুঝতে পারলে? তো এরকম ভাবে দেখো পেছন থেকে এগোতে থাকে এরা। আর যখন এরা ছোট হচ্ছে সেই সময় সার্কুলার মাসেলটা বড় হয়, আর যখন এরা লম্বা হয় তখন সার্কুলার মাসেলটা ছোট হয়। তো খুব স্বাভাবিক ব্যাপার না, ভলিউমটা সেম রাখতে গেলে কি হবে, যখন ছোট হচ্ছে কোনো কিছু লম্বা যদি থাকে এরকম, এটাকে যদি আমি ছোট করি তাহলে এটা মোটাটা বেশি হয়ে যাবে না, এরকম ভাবে এটাকে আমি ছোট করলাম তো এটা মোটা হয়ে যাবে, সেক্ষেত্রে সার্কুলার মাসেলটা বড় হলো। আবার এটাকে যখন আমি টেনে লম্বা করবো সেক্ষেত্রে সার্কুলার মাসেলটা ছোট হয়ে যাবে। তো এরকম ভাবে দুটো মাসেলের মিলিত প্রচেষ্টায় কিন্তু এটা লোকোমোশন করতে পারে, এই যে লোকোমোশনের কথা বলেছে। তারপর বলছে অ্যাকোয়াটিক অ্যানিলিডস লাইক নেরিস পজেস ল্যাটেরাল অ্যাপেন্ডেজেস। তো এদের যেটা বললাম হচ্ছে কেঁচোর ক্ষেত্রে যেটাকে আমরা সিটা বলছি, তো এদের ক্ষেত্রে এরকম ল্যাটেরাল অ্যাপেন্ডেজেস থাকে। দেখো এইদিকে এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যানিলিড, যেটা ইসের ছবি, নেরিসের ছবি, হ্যাঁ যেটা বলেছে, এই যে কোথায় গেল, যেটাকে আমরা কি বলি, প্যারাপোডিয়া। তো এদেরকে আমরা বলছি প্যারাপোডিয়া, হুইচ হেল্প ইন সুইমিং। তো এরা সমুদ্রে থাকে, তো এটা হেল্পে সাঁতার কাটতে হেল্প করছে। এ ক্লোজ সার্কুলেটরি সিস্টেম ইজ প্রেজেন্ট। তো এদের ক্ষেত্রে সার্কুলেটরি সিস্টেমটা ক্লোজ, একদম প্রথম লেকচারেই আমরা বুঝেছি সার্কুলেটরি সিস্টেম ওপেন কি ক্লোজ কি। হ্যাঁ, সার্কুলেটরি সিস্টেম ইজ প্রেজেন্ট, যেটা হচ্ছে ক্লোজ। আর কি বলেছে, নেফ্রিডিয়া হেল্পস ইন অসমোরেগুলেশন আর এক্সক্রিশন। তাহলে নেফ্রিডিয়া যেটা, সেটা এদের ক্ষেত্রে অসমোরেগুলেশন আর এক্সক্রিশন করছে। অসমোরেগুলেশন কি, সেটা আমরা প্ল্যাটিহেলমিনথিসেই বুঝলাম। প্ল্যাটিহেলমিনথিসদের ক্ষেত্রে কি কোনটা ছিল অসমোরেগুলেশন আর এক্সক্রিশন করছিল, মনে করো তো? প্ল্যাটিহেলমিনথিসদের ক্ষেত্রে কিছুক্ষণ আগেই পড়লাম, এই জন্যই বারবার বলি যে পড়াটা হয়ে গেলে মুখস্থ করে আবার লেকচারটা দেখতে আসো। হ্যাঁ, প্ল্যাটিহেলমিনথিসদের ক্ষেত্রে কি ছিল, বলো বলো বলো, মনে পড়ছে? ফ্লেম সেল বা ওই ধরনের কিছু নাম ছিল। কিন্তু এদের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যানিলিডাদের ক্ষেত্রে নেফ্রিডিয়া হয়ে গেল। নিউরাল সিস্টেম কনসিস্ট অফ পেয়ার্ড গ্যাংলিয়া। এদের নিউরাল সিস্টেমও রয়েছে, যেটা হচ্ছে পেয়ার্ড, অর্থাৎ একজোড়া গ্যাংলিয়া দিয়ে তৈরি, কানেক্টেড বাই ল্যাটেরাল নার্ভস টু ডবল ভেন্ট্রাল নার্ভ কর্ড। মানে কিরকম স্ট্রাকচারটা সেটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে কি হচ্ছে, তাহলে প্রথমে কি হলো,
এদের হচ্ছে আমরা কি কি দেখলাম একবার রিপিট করে নাও। এদের হচ্ছে নেফ্রিডিয়াটা কি হচ্ছে অসমো রেগুলেশনে হেল্প করছে আর এক্সক্রিশনেও হেল্প করছে। তার আরেকটা ফাইলাম যেটা বললাম যাদের অসমো রেগুলেশন আর এক্সক্রিশনে হেল্প করছিল প্ল্যাটিহেলমিনথেসদের, কোন সেল বলো? মনে করো এখনই বললাম ফ্লেম সেল, একদম ঠিক। হ্যাঁ, তো এইবারে আমরা দেখবো হচ্ছে এদের কেসটা, অর্থাৎ এদের নার্ভাস সিস্টেম কিরকম সেটা কিরকম হচ্ছে। এখানে বলেছে হচ্ছে এদের পেয়ার্ড গ্যাংলিয়া রয়েছে। এক সেকেন্ড এটা পরিষ্কার করে দিই একটু হালকাভাবে। তো হ্যাঁ, তো এদের নার্ভাস সিস্টেমটা বলেছে এদের পেয়ার্ড গ্যাংলিয়া থাকে, যেটা হচ্ছে ভেন্ট্রাল নার্ভ কর্ড দিয়ে কানেক্টেড। বোঝা যাক তাহলে। হ্যাঁ, কোথায় গেলে যে নিউরাল সিস্টেম কনসিস্ট অফ পেয়ার্ড গ্যাংলিয়া থাকে কানেক্টেড বাই ল্যাটেরাল নার্ভস টু ডবল ভেন্ট্রাল নার্ভ কর্ড। মানে কি এরকম টাইপের এদের অনেকগুলো পেয়ার্ড গ্যাংলিয়া থাকে, হয়ে গেল। আর এটা কানেক্টেড কিভাবে থাকে, যেটা বলেছে ভেন্ট্রাল নার্ভ কর্ড, অর্থাৎ এরকম টাইপের এদের পুরো নার্ভ কর্ডটা থাকে, যেটা হচ্ছে এরকম ভাবে কানেক্টেড থাকে। আর পেয়ার্ড গ্যাংলিয়া বললাম না, যেটা হচ্ছে নিজেদের মধ্যে এই যে এরকম হচ্ছে পেয়ার্ড গ্যাংলিয়া এই টাইপের থাকে। আর ভেন্ট্রাল নার্ভ কর্ড কেন, আমাদের যেরকম পিঠের দিকে নার্ভ কর্ডটা রয়েছে অর্থাৎ ডরসাল, পিঠের দিকটা ডরসাল বললাম না, এদের ক্ষেত্রে সেটা পেটের দিকে রয়েছে অর্থাৎ সামনের দিকে। এটা যদি কেঁচো হয়, কেঁচো যদি এরকম ভাবে চলে তাহলে এদের এই নিচের দিকটাতে রয়েছে। তো সেই জন্য এখানে বলেছে হচ্ছে ডবল ভেন্ট্রাল নার্ভ কর্ড, এই যে কানেক্টেড বাই ল্যাটেরাল নার্ভস। এই যে এইটা হচ্ছে ল্যাটেরাল নার্ভ, সেটা কি ডবল রয়েছে, দুটো রয়েছে ডবল ভেন্ট্রাল নার্ভ কর্ড, অর্থাৎ আর এই দুটো কোথায় রয়েছে ওদের পেটের দিকটাতে রয়েছে ভেন্ট্রাল নার্ভ কর্ড। আর পেয়ার্ড গ্যাংলিয়া কি এই যে পেয়ার গ্যাংলিয়া এগুলো হচ্ছে ওরকম। তো এদের স্ট্রাকচারটা অনেকটা এরকম দেখতে। তারপর বলেছে কি নেরেইস, যেটা হচ্ছে অ্যাকোয়াটিক ফর্ম অর্থাৎ জলে থাকে, ডায়োসিয়াস, অর্থাৎ নেরেইসটা হচ্ছে ডায়োসিয়াস মানে কি বলো, এমবিএইচ এর মধ্যে পড়ছে মোনোসিয়াস, না মোনোসিয়াসের উল্টো ডায়োসিয়াস। তো এমবিএইচ কি বলেছিলাম, এমবিএইচ মানে হচ্ছে মোনোসিয়াস বাইসেক্সুয়াল হার্মাফ্রোডাইট, যেটা হচ্ছে ছেলে আর মেয়ে একই বডিতে। তো নেরিসদের ক্ষেত্রে সেটা নয়, কিন্তু ছেলে মেয়ে আলাদা আলাদা বডিতে। কিন্তু আর্তওয়াম আর লিচ ওরা হচ্ছে মোনোসিয়াস, অর্থাৎ এমবিএইচ এর এম ফর মোনোসিয়াস। তো অর্থাৎ এদের ক্ষেত্রে কিন্তু ছেলে আর মেয়ে একসাথে একই বডিতে রয়েছে। তারপরে রিপ্রোডাকশন হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু এরা করছে। এক্সাম্পল কি নেরেইস, ফেরেটিমা আর্তম আর হিরুডিনারিয়া, যেটা হচ্ছে ব্লাড সাকিং লিচ, যেটাকে বাংলায় আমরা যোগ বলে থাকি। তো নেরেইস তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে নেরেইস, অ্যাকচুয়াল নেরেইস কিরকম দেখতে হয় এটা হয়ে গেল নেরেইস। আর এখানে এনসিআরটির ছবি, এনসিআরটির ছবিটাই কিন্তু ইম্পর্টেন্ট, এই ছবিটাই কিন্তু অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, কারণ প্রশ্ন আসলে কিন্তু এই দুটো ছবি থেকেই আসবে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট নয়, এগুলো যাতে তোমাদের ইন্টারেস্ট আসে বুঝতে পারো সেই জন্য আমি দেখাচ্ছি। ছবি কিন্তু আসলে এই দুটোই ইম্পর্টেন্ট। তো এই হয়ে গেল হচ্ছে অ্যানিলিডা। এবার অ্যানিলিডার তো নেরেইসের ছবি তো দেখেই নিলে, আর কেঁচো তো তোমরা জানোই, আর যোগ কিরকম হয় সেটাও জানো। এই যে এই হচ্ছে যোগ এরকম দেখতে হয়। কেঁচোর ছবি এখানে দিইনি, এটাকে আবার কেঁচো ভেবো না, এটা কিন্তু তার আগের ফাইলামের এক্সাম্পল দিয়েছিলাম। এই হয়ে গেল ব্যাপার। তো এইবার আমরা চলে আসছি হচ্ছে আর্থ্রোপোডাতে। আর্থ্রোপোডা কি, আর্থ্রোপোডা তোমরা অনেকেই জানো, চারিদিকে এখনই তুমি চারিদিকে কোথাও যদি তাকাও তুমি আর্থ্রোপোডা কিন্তু দেখতে পারবে। মানে দেখো মশা নেই তোমাদের আশেপাশে, মশা বা পিঁপড়ে এইসব কিছু নেই, সেগুলো কিন্তু সবকটাই কার মধ্যে পড়ছে, আর্থ্রোপোডার মধ্যে। তো এটা কিন্তু সব থেকে, তার মানে এবার নাম্বারের দিক থেকে যদি দেখো, নাম্বারের দিক থেকেও কিন্তু আর্থ্রোপোডা সব থেকে লার্জেস্ট ফাইলাম, ওইটাই প্রথমে বলেছে লার্জেস্ট ফাইলাম, অর্থাৎ নাম্বার পিঁপড়ে বলো, তারপর মৌমাছি, বোলতা, মশা যা বলো না কেন সব আর্থ্রোপোডার মধ্যে পড়ছে। আর্থ্রোপোডা আর দ্য লার্জেস্ট ফাইলাম অ্যানিমেলিয়া হুইচ ইনক্লুডস ইনসেক্ট, যত পোকামাকড় আছে সেগুলো হচ্ছে আর্থ্রোপোডার মধ্যে। ওভার 2/3 অফ অল নেম স্পিসিস অন আর্থ আর আর্থ্রোপোডা, অর্থাৎ যদি 3টে অ্যানিমেল নাও তার মধ্যে নাম্বারের দিক থেকে 2টো অ্যানিমেলই কিন্তু আর্থ্রোপোডা হবে। হ্যাঁ, তো এটা কনফিউজ করবে না, আর্থ্রোপোডাটা লার্জেস্ট ফাইলাম। আর সেকেন্ড লার্জেস্ট ফাইলাম কি, এখন জাস্ট হালকাভাবে বলে দিলাম, মোলাস্কাটা। তো আর এই দুটো পরপর রয়েছে, তো আর্থ্রোপোডা তো হচ্ছে সব থেকে লার্জেস্ট ফাইলাম, আর সেকেন্ড লার্জেস্ট ফাইলাম হচ্ছে মোলাস্কা। তো আর্থ্রোপোডাতে ফেরা যাক। আর্থ্রোপোডার ক্ষেত্রে কি বলেছে, অ্যানিমেলিয়া হুইচ ইনক্লুড ইনসেক্ট 2/3 যেটা বললাম স্পিসিস অন আর্থ আর্থ্রোপোড, দে হ্যাভ অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন, আমরা ওই চার্টে পড়েছি।
দে আর বাইল্যাটারাল সিমেট্রি সেটাও চার্টে পড়েছি, ট্রিপ্লোব্লাস্টিক সেটাও চার্টে পড়েছি, সেগমেন্টেড ওই চারটায় হয়ে গেছে, সিলোমেট অ্যানিমাল। যারা কিন্তু আমার প্রথম লেকচারটা দেখোনি অ্যানিমাল কিংডমে তারা প্লিজ প্রথম লেকচারটা দেখে এই লেকচারটা দেখো, কারণ এই চার্টে পড়েছি বারবার বলছি মানে ওটা ফার্স্ট লেকচারে কিন্তু এই প্রত্যেকটা জিনিস আমরা তখনই মুখস্থ করে নিয়েছি। তারপরে কি বলেছে, দ্য বডি অফ আর্থ্রোপড ইজ কভার্ড বাই এই যে চাইটিনাস এক্সোস্কেলেটন, টাইটিনাস যা উচ্চারণ করো তাতে কিছু যায় আসে না, মনে রাখা দিয়ে কথা। হ্যাঁ, তো এই হলো ব্যাপার হচ্ছে এদের এক্সোস্কেলেটনটা দেখো প্রত্যেকটার বাইরে কিন্তু একটা কাইটিনাস এক্সোস্কেলেটন রয়েছে, অর্থাৎ আর্থ্রোপোডা যদি তো পিঁপড়াও ধরো দেখবে পিঁপড়া কিন্তু শক্ত হয়। হ্যাঁ, তারপর হচ্ছে কাইটিনাস এক্সোস্কেলেটন, দ্য বডি কনসিস্ট হবে, এবার বডিটা কি কি ভাগে ভাগ করা যায়, যেমন ধরো এইটাই ধরো, এটাকে যদি দেখো তোমরা বডিটাকে কি কি ভাগে ভাগ করতে পারছো, একটা হচ্ছে হেড আছে, আরেকটা হচ্ছে এই থোরাক্স আছে, আর আরেকটা হচ্ছে অ্যাবডোমেনের পার্টটা। এখানেও দেখো হেড, থোরাক্স, অ্যাবডোমেনের পার্টটা, তাই তো এদের বডিগুলোকে কিন্তু আমরা এরকম ভাবে ভাগ করতে পারি, হেড, থোরাক্স আর অ্যাবডোমেন, এই হচ্ছে আর্থ্রোপড। তারপরে আর কি কি বলেছে, আর প্রত্যেকটা বডি পার্ট কিন্তু জয়েন্ট ভাবে, যেমন ধরো মশা যদি দেখো, মশা কিভাবে বসে, মশার পাটা খেয়াল করেছো অনেকটা এরকম টাইপের হয় মশার পাটা, যখন বসে থাকে এই 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 টাইপের থাকে, এই টাইপের আর কি, এরকম ভাবে মশা বসে থাকে, তার মানে জয়েন্টলি দেখো মশার পাটে কিন্তু জয়েন্ট অ্যাপেন্ডেজ, যে এখানে জয়েন্ট, এখানে জয়েন্ট, এখানে জয়েন্ট, এরকম ভাবে এদের বডিটাও দেখো জয়েন্টলি ভাবে রয়েছে। তো ওটাই বলেছে দে হ্যাভ জয়েন্টেড অ্যাপেন্ডেজ, অর্থাৎ আর্থ্রোপড নামটাই ওই জন্য এসছে, আর্থোস কথাটার মানে হচ্ছে জয়েন্ট আর পোডা মানে হচ্ছে অ্যাপেন্ডেজেস। হ্যাঁ, আর এদের ক্ষেত্রে দেখো এবার এরা দেখো মেনলি, এবার এদের যেটা আমি কথা বললাম এরা তো বিভিন্ন জায়গাতে থাকে না, জলে, স্থলে, আবার আকাশে উড়ে বেড়ায়, মানে মশা মাছিদের কথা বলছি। তো এদের রেসপিরেটরি অর্গানগুলো সেই রকম ভাবেই কিন্তু আলাদা আলাদা, জলে যারা থাকে তাদের ক্ষেত্রে আলাদা হবে, স্থলে যারা থাকে তাদের ক্ষেত্রে আলাদা। তো রেসপিরেটরি অর্গান যে রয়েছে এদের গিল, বুকলাং, ট্র্যাকিয়াল সিস্টেম, এই সবগুলো কিন্তু রয়েছে। তো যেমন ধরো আমি যদি বলি এদের হচ্ছে প্রথম যেই দুটো এক্সাম্পল দেখছো এই দুটো, এদের ক্ষেত্রে কি হতে পারে, এদের ক্ষেত্রে কিন্তু ট্র্যাকিয়াল সিস্টেম রয়েছে, বুঝতে পেরেছো, এদের যেটা রেসপিরেটরি সিস্টেম সেটা ট্র্যাকিয়াল। তারপরে হচ্ছে বুকলাং, হচ্ছে এটার ক্ষেত্রে বুকলাং, আর এটার ক্ষেত্রে হচ্ছে জলে যেহেতু থাকে তো গিল। হ্যাঁ, তো এগুলো আলাদা আলাদা যেহেতু এনসিইআরটিতে দেওয়া নাই, আশা করি নিটে আসবে না, তাও জাস্ট হালকা জেনে রাখো, বাই চান্স বলা যায় না। হ্যাঁ, তারপরে আর কি কি বলেছে, এই হয়ে গেল রেসপিরেটরি অর্গান, এরা শ্বাস প্রশ্বাস কিভাবে নিচ্ছে সেটা, কোন কোন অর্গানের মাধ্যমে। তারপর হচ্ছে সার্কুলেটরি সিস্টেম ইজ ওপেন টাইপ সার্কুলেটরি সিস্টেম, অর্থাৎ ওপেন সার্কুলেটরি সিস্টেম মানে বলেছিলাম যাদের হচ্ছে ক্যাপিলারি থাকবে না, অর্থাৎ একটা গহ্বরের মতো থাকবে যেখানে অর্গানটা রয়েছে, ব্লাড এসে ওই গহ্বরটাকে ফিল করে দেবে, ডিফিউশনের মাধ্যমে ডাইরেক্ট বা ব্লাডের টাচে এসে অর্গানটা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড দেওয়া নেওয়া করবে, আবার ভেনের থ্রুতে চলে যাবে, অর্থাৎ ক্যাপিলারি থাকবে না, এটা হচ্ছে ওপেন সিস্টেম সার্কুলেটরি। সেন্সরি অর্গান লাইক অ্যান্টেনা, তোমরা এখানেই দেখছো এদের অ্যান্টেনা ফ্যান্টেনা রয়েছে, তো এগুলো কি, এগুলো অ্যাকচুয়ালি সেন্স করতে হেল্প করে, অ্যান্টেনা থাকে, এদের চোখ থাকে, আই, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কম্পাউন্ড আই হতে পারে, সিম্পল আই হতে পারে। সিম্পল আই মানে হচ্ছে যেটা আমাদের আই, কম্পাউন্ড আই মানে হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখবে, যেমন যদি মাকড়সা টাকড়সার ক্ষেত্রে দেখো অনেক, বা মৌমাছির ক্ষেত্রে দেখবে ছোট্ট ছোট্ট অনেকগুলো ব্লকের মতো এরকম ভাবে এদের আইটা তৈরি হয়, অনেকগুলো ছোট্ট ছোট্ট ব্লক দিয়ে। হ্যাঁ, তো এইটাকেই বলা হয় হচ্ছে কম্পাউন্ড আই। তো ওটাই বলেছে সিম্পল আই হতে পারে, কম্পাউন্ড আই হতে পারে। এরপর বলেছে স্ট্যাটোসিস্ট, ইম্পর্টেন্ট এমসিকিউ হতে পারে এখান থেকে। স্ট্যাটোসিস্ট হচ্ছে এদের ব্যালেন্সিং অর্গান, অর্থাৎ এটা যে হাঁটাচলা করছে, উঠছে, তো ব্যালেন্স যে রাখছে সেটা হচ্ছে স্ট্যাটোসিস্ট। এক্সক্রিটরি অর্গান কি হচ্ছে, ম্যালপিজিয়ান টিউব। তো এইখানে দেখো অনেকগুলো কিন্তু নাম হয়ে যাচ্ছে, রেসপিরেটরি অর্গানের নাম হয়ে যাচ্ছে, এক্সক্রিটরি অর্গানের নাম হয়ে যাচ্ছে, ব্যালেন্সিং অর্গানের নাম হয়ে যাচ্ছে। দে আর দ্য মোস্টলি ডায়োসিয়াস মানে কি, ছেলে মেয়ে এক না আলাদা বলো, এমবিএইচ এর মধ্যে কি কি ছিল, মনোসিয়াস, বাইসেক্সুয়াল, হার্মাফ্রোডাইট, তার মানে ডায়োসিয়াসটা কি মনোসিয়াসের উল্টা, তার মানে এরা ছেলে মেয়ে আলাদা আলাদা, একদম ঠিক। দে আর মোস্টলি ডায়োসিয়াস। ফার্টিলাইজেশন ইউজুয়ালি ইন্টারনাল, অর্থাৎ মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট শরীরের ভেতরে ওদের মিলন হবে, সেটা হচ্ছে ফার্টিলাইজেশন ইন্টারনাল। দে আর মোস্টলি ওভিপেরাস। এবার ওভিপেরাস কথাটার মানে কি, ওভিপেরাস কথাটার মানে হচ্ছে যারা ডিম পারে। তো এরা ডিম পারে,
এটা হচ্ছে মেনলি ওভিপেরাস। তাহলে আমরা কি হব? আমরা ওভিপেরাস না, আমরা তো ডাইরেক্ট বাচ্চা দিই, আমরা হচ্ছি ভিভিপেরাস। কিভাবে মনে রাখবে? ডিম ও এর মতো দেখতে হয়, তো ও ভিপেরাস মানে হচ্ছে যারা ও আছে মানে ডিম আছে, যারা ডিম পারে। আর ভিভিপেরাস মানে হচ্ছে ডাইরেক্ট ভি আছে, অর্থাৎ বাচ্চা দিচ্ছে ডাইরেক্ট, ভিভিপেরাস। ডেভেলপমেন্ট মে বি ডিরেক্ট ইনডিরেক্ট, তার মানে এদের লার্ভা থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ডাইরেক্ট ডেভেলপমেন্ট হতে পারে। এরপর যেটা বলেছে এক্সাম্পল, এক্সাম্পল কি কি বলেছে? অ্যাপিস যেটা হচ্ছে হানিবি, বম্বিক্স, সিল্কওয়ার্ম আর ল্যাকিফেল ল্যাক ইনসেক্ট। অ্যাপিস যেটা হচ্ছে হানিবি, এই যে অ্যাপিক্স, হানিবি, বম্বিক্স, সিল্কওয়ার্ম, এই যে দেখো সিল্ক আছে, সিল্কওয়ার্ম, আর ল্যাকিফের হচ্ছে ল্যাক ইনসেক্ট। এই যে এটা, এই তিনটা এক্সাম্পল হয়ে গেল। তারপর আর কি কি বলছে? ওরা দেখতে ওরকম। তারপর হচ্ছে ভেক্টর, অ্যানোফিলিস, কিউলেক্স আর অ্যাডিস। এখানে দেখো মশা, এই তিনটে ইম্পর্টেন্ট, অ্যানোফিলিস, কিউলেক্স, এটা কিউলেক্স আর এটা হচ্ছে অ্যাডিস। দেখবে তিন ধরনের মশাই, কিন্তু তোমরা আশা করি যদি এরপর থেকে মশা দেখো একটু খেয়াল করে তোমরা নিজেরাই বলতে পারবে যে কোনটা অ্যানোফিলিক্স, কোনটা কিউলেক্স, কোনটা অ্যাডিস। তো অত যদিও সেটা কোনো দরকার নেই, প্রত্যেকটা মশাই হচ্ছে অ্যাকচুয়ালি আর্থ্রোপোডের এক্সাম্পল। তো এই তিনটেই মনে রাখবে। এবার হালকা একটু বাইরের জিনিস বলি, যেমন ধরো আমি যদি তোমাদেরকে বলি যে অ্যাডিস মশা, অ্যাডিস মশা কি রোগ ছড়ায় বলতে পারবে? অ্যাডিস কিভাবে মনে রাখবে? অ্যাডিসে দেখো ডি আছে, তার মানে ডি দিয়ে হচ্ছে ডেঙ্গু, আর ডি এর আগে কি আছে? সি থাকে, তো চিকনগুনিয়াও কিন্তু অ্যাডিস থেকে ছড়ায়। তাহলে এখনই মুখস্থ হয়ে যাবে তোমাদের অ্যাডিস তাহলে কে ছড়াচ্ছে, মানে অ্যাডিস কি ছড়াচ্ছে? ডেঙ্গু আর চিকনগুনিয়া। কিউলেক্স কি ছড়াবে? কিউলেক্স ছড়াবে হচ্ছে ফাইলেরিয়া, কিউলেক্স ছড়ায় হচ্ছে ফাইলেরিয়া। তাহলে পড়ে থাকলো কি, যেটা খুব ফেমাস ডিজিজ, সেটা হচ্ছে যেটা খুব ফেমাস ডিজিজ সেটা হচ্ছে অ্যানোফিলিস কি ছড়াবে? অ্যানোফিলিস ছড়াবে হচ্ছে ম্যালেরিয়া। মনে থাকবে আশা করি তোমাদের সবকটা। তাহলে হচ্ছে অ্যাডিস হচ্ছে চিকনগুনিয়া আর ডেঙ্গু, অ্যানোফিলিস হচ্ছে ম্যালেরিয়া, আর কিউলেক্স হচ্ছে ফাইলেরিয়া। তারপরে তাহলে তিনটে মশাও দেখে নিলাম আমরা কিরকম দেখতে। তারপরে আমরা চলে আসছি হচ্ছে গ্রেগোরিয়াস পেস্ট বা লোকাস্ট। এটাকে কেন গ্রেগোরিয়াস পেস্ট বলা হয়? এই হচ্ছে লোকাস্ট। এটাকে গ্রেগোরিয়াস পেস্ট এই জন্যই বলা হয় কারণ এরা না যখন আসে এরা পুরো দল বেঁধে আসে, আর তার ফলে কি হয়? তার ফলে হচ্ছে জমির অনেক ক্ষতি করে, ফসলের ক্ষতি করে। দেখো এখানে কতগুলো লোকাস্ট আসছে, কতগুলো লোকাস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ। দেখো তো এরা যখন আসে প্রচুর দল বেঁধে আসে। তোমরা ইন্টারেস্ট যদি হয় দেখার জন্য তোমরা দেখবে লোকাস্ট অ্যাটাক লিখবে, ইউটিউবে সার্চ করবে, দেখবে মানে লাখো লাখো লোকাস্ট চলে আসে একসাথে। হ্যাঁ, তো এটা হয়ে গেল। আর এটা কি? এটা হচ্ছে লিভিং ফসিলস, যেটাকে আমরা বলি কিং ক্র্যাব বা লিমুনাস। দেখো লাস্টের এক্সাম্পলটা, এই যে লিভিং ফসিলস, যেটা হচ্ছে লিমুনাস বা কিং ক্র্যাব। এরকম দেখতে হয়, অদ্ভুত না দেখতে কিরকম একটা? হ্যাঁ, তো এটা লিভিং ফসিলস। এবার দেখো লিভিং ফসিলস মানে কি? লিভিং ফসিলস মানে হচ্ছে অনেক পুরনো একটা অ্যানিমাল যার সমসাময়িক অন্যান্য অ্যানিমালগুলো মরে গেছে, এখন আর মানে এক্সটিন্ট হয়ে গেছে, কিন্তু এ কিন্তু এখনো থেকে গেছে, সেই জন্য একে বলা হয় লিভিং ফসিলস। দেখো দেখেই মনে হচ্ছে একদম আদিম যুগের একটা অ্যানিমাল। তো এই হয়ে গেল আমাদের আর্থ্রোপোডা। এরপর আমরা কি দেখব? এরপর আমরা চলে আসবো হচ্ছে মোলাস্কা। এবার মোলাস্কাটার ক্ষেত্রে একটা কথা বলে দিয়েছিলাম অলরেডি, সেটা কি? সেটা হচ্ছে এরা কিন্তু সেকেন্ড লার্জেস্ট। তাহলে ফার্স্ট লার্জেস্ট কি হলো? ফার্স্ট লার্জেস্ট হলো হচ্ছে আর্থ্রোপোডা, আর মোলাস্কা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট। তারপর আর কি কি বলেছে? অ্যানিম্যাল ফাইলাম যেটা হয়ে গেল। আচ্ছা, মোলাস্কা টেরেস্ট্রিয়ালও হতে পারে, ডাঙাতেও থাকতে পারে, অ্যাকোয়াটিকও হতে পারে, যার আবার অ্যাকোয়াটিকের মধ্যে সামুদ্রিকও হতে পারে, আবার ফ্রেশ ওয়াটারও হতে পারে। হ্যাভিং অ্যান অর্গান সিস্টেম লেভেল, এগুলো তো আমরা প্রথমেই চার্টে পড়ে নিয়েছি। অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন, বাইল্যাটারাল সিমেট্রি, ট্রিপ্লোব্লাস্টিক, সিলোমেট, এগুলো প্রত্যেকটা আমরা প্রথমে খুব সুন্দরভাবে ওই চার্টটার থেকে করে নিয়েছি। বডি ইজ কভার্ড বাই এ ক্যালকেরিয়াস সেল অ্যান্ড ইজ আনসেগমেন্টেড উইথ হেড, মাস্কুলার ফুড আর ভিসেরাল। এর আগেরটাই আমরা কি দেখেছিলাম? হেড, থোরাক্স আর অ্যাবডোমেন দেখেছিলাম। এদের ক্ষেত্রে আমরা বডি কি কি দেখছি? হেড, মাস্কুলার ফুড আর ভিসেরাল হাম্প। হ্যাঁ, তারপর হচ্ছে এ সফট অ্যান্ড স্পঞ্জি লেয়ার, মানে এদেরটা কি কি হলো? এরপর দেখো এটা তো হলো। তারপর হচ্ছে এ সফট অ্যান্ড স্পঞ্জি লেয়ার অফ স্কিন ফর্মস মেন্টাল ওভার দ্য ভিসেরাল হাম্প। তো এদের যেটা ভিসেরাল হাম্প রয়েছে তার ওভারে একটা পুরো মেন্টালের যে ইটা তৈরি করছে, এই যে মেন্টাল কভারের যেটা তৈরি করছে, মেন্টাল ওভার দ্য ভিসেরাল হাম্প। দ্য স্পেস বিটুইন দ্য হাম্প অ্যান্ড দ্য মেন্টাল ইজ কল্ড মেন্টাল ক্যাভিটি, হুইচ যেখানে থাকে হচ্ছে ফেদার লাইক গিল
প্রেজেন্ট, আর এইটা কিসে হেল্প করছে, রেসপিরেশন আর এক্সক্রিশনেও হেল্প করছে। এবার আমি জানি তোমরা কিন্তু এই জায়গাটায় স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি ঠিক মতো বুঝতে পারোনি। তাহলে এইবার আমরা এই জায়গাটায় যা যা বলেছে সেগুলো একটু এক্সপ্লেন করে দেখি যে কি কি এখানে বলেছে সেটা তাহলে কি। এবার দেখা যাক প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড বোঝা যাক। তো প্রথমে কি বলেছে যে এদের হেড, মাসকুলার ফুড আর ভিসারাল হাম। বডি আমরা 3টে ভাগে ভাগ করতে পারছি। এই হচ্ছে একটা স্নেলের একটা জাস্ট এমনি ছবি এঁকেছি আমি, যদি ভালো আঁকি না, বাট এদের ভাগগুলো কি কি সেটা দেখো। মেন ব্যাপার বডি, মাসকুলার ফুড আর ভিসারাল হাম। এখানে কোনটা কি? এই হচ্ছে হেড হয়ে গেল, সরি বডি বললাম, হেড, মাসকুলার ফুড আর ভিসারাল হাম। এই হয়ে গেল হেড, এই পার্টটা হয়ে গেল মাসকুলার ফুড, আর যেটা সেল রয়েছে অর্থাৎ কবজ রয়েছে সেই কবজের মাঝখানে যেই পার্টটা, এটা হয়ে গেল হচ্ছে ভিসারাল হাম। বুঝতে পারলে 3টে পার্ট কি কি হলো? হেড, ফুড আর ভিসারাল হাম। এইবার ওই লাইনটা বুঝে গেলাম। তার পরের লাইন কি বলেছে দেখো। তার পরের লাইনটা বলেছে হচ্ছে সফট অ্যান্ড স্পঞ্জি লেয়ার অফ স্কিন, দেখতে পাচ্ছ, সফট অ্যান্ড স্পঞ্জি লেয়ার অফ স্কিন ফর্মস এ মেন্টাল ওভার দ্য ভিসারাল হাম। তো ভিসারাল হাম কোনটা? এইটা হচ্ছে ভিসারাল হাম। তো তার উপরে একটা সফট আর স্পঞ্জি লেয়ার তৈরি করছে। সেটা কি তৈরি করছে? এখানে বলেছে যে এই যে সফট অ্যান্ড স্পঞ্জি লেয়ার অফ স্কিন ফর্মস এ মেন্টাল ওভার দ্য ভিসারাল হাম। এখানে দেখো একটা হালকা ভাবে আমি সবুজ রঙের লাইন দিয়েছি, এটা হচ্ছে মেন্টাল তৈরি করছে ভিসারাল হাম্পের উপরে, হ্যাঁ, যেটা হচ্ছে সফট আর স্পঞ্জি লেয়ার অফ স্কিন। তারপরে কি বলেছে? দিস স্পেস বিটুইন হাম্প অ্যান্ড দ্য মেন্টাল ইজ কল্ড মেন্টাল ক্যাভিটি। তাহলে মেন্টাল যেটা তৈরি করলো ওখানে, সেইটার মাঝখানের যেই অংশটা, এটাকে আমরা কি বলছি? এইগুলো পার্টটাকে মেন্টাল ক্যাভিটি, অর্থাৎ দুটোর মাঝখানে যে অংশটা। এই মেন্টাল ক্যাভিটিতে কি রয়েছে দেখো, ফেদার লাইক একটা অর্গান রয়েছে। এই যে ফেদার লাইক গিলস রয়েছে প্রেজেন্ট। কোথায় রয়েছে সেটা? এই যে এখানে দেখতে পাচ্ছ একটা জিনিস এঁকেছি, এটা হচ্ছে ফেদার লাইক গিলস। এটা দেখো এই যে মেন্টাল, আর এই হচ্ছে ভিসারাল হাম্প। সেই ভিসারাল হাম্প আর মেন্টালের মাঝখানে যে অংশটা মেন্টাল ক্যাভিটি, ওইখানে ফেদার লাইক গিলটা রয়েছে। সেটাকে আমরা, সেটার কাজ কি হচ্ছে? রেসপিরেটরি আর এক্সক্রিটরি ফাংশন। তাহলে এ কি করছে? রেসপিরেটরি আর এক্সক্রিটরি ফাংশনটা কিন্তু কমপ্লিট করছে। তারপরে কি বলেছে? দ্য অ্যান্টেরিয়ার হেড রিজন হ্যাজ সেন্সরি টেন্টাকেল। এখানে দেখতে পাচ্ছ আমি টেন্টাকেল এঁকেছি, সেন্সরি টেন্টাকেল। দ্য মাউথ কন্টেন্ট ফাইল লাইক র্যাসপিং, অর্থাৎ চেবানোর জন্য অর্গান রয়েছে যেটাকে র্যাডুলা বলে। তো এইখানে অনেক মাউথের এই জায়গাটায় রেডুলা রয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রু টিথ নয়, দাঁত নয়, এদেরকে আমরা রেডুলাই বলবো। প্রচুর পরিমাণে, মানে অনেকগুলো ছোট 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 র্যাডুলার মতো থাকে। এই হলো ব্যাপার। তারপরে এটা তো হয়ে গেছে, হ্যাঁ, এক্সাম্পলগুলো কি কি বলেছে দেখো এখানে, ইম্পর্টেন্ট। দে আর ইউজুয়ালি ডায়োসিয়াস। ডায়োসিয়াস মানে কি? মনোসিয়াস, ডায়োসিয়াস, মনোসিয়াসের উল্টো এমবিএইচ ছিল, অর্থাৎ ছেলে মেয়ে আলাদা। ওভিপেরাস, ও রয়েছে, তার মানে এরা কি? ডিম পারে। উইথ ইনডিরেক্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ এদের লার্ভা বা লিম্ফ আমরা দেখতে পাচ্ছি। এক্সাম্পল, পিলা হচ্ছে অ্যাপেল স্নেল। পিলা কিরকম দেখতে? তো প্রথমেই আমরা দেখতে পাই, কোথায় হলো, এই যে এই যে ছবিটা আছে সেটা কিন্তু পিলা বা অ্যাপেল স্নেলের ছবি। তারপরে আরেকটা এক্সাম্পল দিয়েছে এখানে, দেখো পিংটাডা পার্ল উস্টার। সেটা কিরকম দেখতে? এই যে পার্ল মুক্ত থাকে ভেতরে, তো পিংটাডা পার্ল উস্টার এটা। তারপরটা দেখো সেপিও, ললিগো স্কুইড রয়েছে, তারপরে সেপিওটাও রয়েছে। এই যে সেপিয়াট রয়েছে আগে, তারপরে ললিগো স্কুইড রয়েছে। তো সেপিয়া যেটা ক্যাটেল ফিশ, আর তারপরটা হচ্ছে এই যে এইটা হচ্ছে সেপিয়া, এটা কিন্তু সেপিয়া, আর এইটা হচ্ছে ললিগো বা স্কুইড যেটা, আর এটা হচ্ছে ক্যাটেল ফিশটা। তারপরে যেটা রয়েছে অ্যাপ্লাইসিয়া, দেখো এই যে অক্টোপাস হচ্ছে ডেভিল ফিশ, সেটা তো জানোই অক্টোপাস কিরকম দেখতে, সেটার আর ছবি দিইনি আমি, সেই জন্য অক্টোপাস এনসিআরটিতেই ছবি দেওয়া রয়েছে এখানে। এটা হচ্ছে অক্টোপাস, এরকম দেখতে অক্টোপাস। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে, কোথায় গেল, অ্যাপ্লাইসিয়া বা সি হেয়ার যেটা রয়েছে, দেখো এনসিআরটিতে থাকবে, এটা হচ্ছে অ্যাপ্লাইসিয়া সি হেয়ার। তারপরে দেখো আরেকটা এক্সাম্পল থাকবে ডেন্টালিয়াম, এলিফ্যান্ট টাক্সেল যেটা, সেটা ওরকম দেখতে। এবার নামগুলো কেন দিয়েছে বুঝতেই পারছো আশা করি।
যে এই যে অ্যাপ্লাইসিয়া সিহার ডেন্টালিয়াম টাস্ক সেল যেটা, আর চাইটোপিউরা চিটন। এটা দেখো ডেন্টালিয়াম মানে কেন টাস্ক সেল বলছে, অনেকটা হাতির দাঁতের মতো দেখতে এটা, সেই জন্য। আর তারপরে এইটা হচ্ছে চাইটোপিউরা বা চাইটন বা কাইটন, যা উচ্চারণ করবে সেটা। তো এই হচ্ছে সবকটার এক্সাম্পল। তো এইবার আবার কি, সেই একই কথা, ভিডিওটা পজ করো, বের হও ফোন থেকে বের হয়ে গিয়ে খাতা খোলো, এনসিইআরটিতে পড়ো, পড়ে একবার পুরোটা লেখো, তারপরে আবার এইটাতে আসো ভিডিওতে। তো এই হয়ে গেল। এবার আমাদের আরেকটা ফাইলাম, সেটা হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটাতে কি কি বলেছে দেখো। প্রথম কথা হচ্ছে অ্যানিমালস হ্যাভ অ্যান এন্ডোস্কেলেটন অফ এক সেকেন্ড অ্যানিমাল, হ্যাঁ একাইনোডার্মাতে কি বলেছে, এন্ডোস্কেলেটন রয়েছে অফ ক্যালকেরিয়াস অসিক্যাল অ্যান্ড হেন্স নেম একাইনোডার্মাটা। অর্থাৎ একাইনোডার্মাটার কথাটার মানে কি, একাইনাস অর্থাৎ স্পাইন, এটার কথাটার মানে হচ্ছে স্পাইন অর্থাৎ কাটা কাটা টাইপের। তো সেই জন্য এর নাম হচ্ছে একাইনোডার্মাটা। হ্যাঁ কেন, কারণ ক্যালকেরিয়াস অসিক্যাল রয়েছে। তারপরে অল আর মেরিন উইথ অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন, এগুলো আমরা চার্টে পড়ে নিয়েছি। অ্যাডাল্ট একাইনোডার্মাটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি, লার্ভা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি, এগুলো বলে দিয়েছিলাম। ট্রিপ্লোব্লাস্টিক অ্যান্ড সিলোমেট অ্যানিমাল। ডাইজেস্টিভ সিস্টেম ইজ কমপ্লিট উইথ মাউথ অন দ্য লোয়ার, অর্থাৎ ভেন্ট্রাল সাইড যেটা, লোয়ার সাইড যেটা বললাম, ভেন্ট্রাল সাইডটা হচ্ছে মাউথ। হ্যাঁ, তো ওইখানে হচ্ছে রয়েছে মাউথ রয়েছে ভেন্ট্রাল সাইডে, আর অ্যানাস রয়েছে আপার সাইডে, ডরসাল সাইডে। অর্থাৎ এটা যদি একটা স্টারফিশ হয় এরকম ভাবা যাচ্ছে, তাহলে এর মুখটা থাকবে নিচের দিকে, আর কমপ্লিট যেহেতু তো অ্যানাসও থাকবে, অ্যানাস থাকবে হচ্ছে ওপরের পেছনের দিকে। বুঝতে পেরেছো, ওটাই বলেছে। লোয়ার সাইডে ভেন্ট্রাল সাইডে মাউথ রয়েছে, আর আপার সাইডে ডরসাল সাইডে রয়েছে অ্যানাস, যেহেতু এদের কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। বোঝা গেছে। তারপরে কি বলেছে, দ্য মোস্ট ডিস্টিং ফিচার অফ একাইনোডার্মাটা, এদের কিন্তু কি রয়েছে, এদের রয়েছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম। এবার তোমাদের প্রশ্ন করবো, পরিফেরায় কি ছিল মনে করো তো, ওয়াটার ক্যানাল সিস্টেম ছিল, মনে পড়ছে? এদের রয়েছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম। কনফিউজ কিন্তু করবে না, পরিফেরাতে ছিল ওয়াটার ক্যানাল সিস্টেম, পরিফেরায় এদের ক্ষেত্রে ওয়াটার ভাস্কুলার সিস্টেম। ওকে, তারপর হচ্ছে হুইচ হেল্প ইন লোকোমোশন, ক্যাপচার অ্যান্ড ট্রান্সফার অফ ফুড। এবার কি কি কাজে আসছে এটা, হেল্পস ইন লোকোমোশন অর্থাৎ চলাফেরা করতে, ক্যাপচার ফুড মানে হচ্ছে খাবার ধরতে, আর ট্রান্সপোর্ট অফ ফুড, ফুড ট্রান্সপোর্ট করতে, আর রেসপিরেশন, প্রত্যেকটা কাজই প্রায় এরা কিন্তু করছে। অ্যান্ড এক্সক্রিটরি সিস্টেম ইজ অ্যাবসেন্ট, এদের কিন্তু এক্সক্রিটরি সিস্টেমটা অ্যাবসেন্ট। সেক্সেস আর সেপারেটেড, ছেলে মেয়ে আলাদা। রিপ্রোডাকশন ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। ফার্টিলাইজেশন ইজ ইউজুয়ালি এক্সটার্নাল, অর্থাৎ মেল আর ফিমেল গ্যামেট যে মিলছে সেটা এক্সটার্নাল। ডেভেলপমেন্ট ইজ ইনডিরেক্ট উইথ ফ্রি সুইমিং লার্ভা, তো ইনডিরেক্ট ডেভেলপমেন্ট মানে লার্ভা থাকবে, তো ওটাই বলছে ফ্রি সুইমিং লার্ভা। আর এদের লার্ভাটা দেখো, এবার যেটা বললাম যে এরা কি হয়, এরা অ্যাকচুয়ালি এদের সিমেট্রি যেটা ইম্পর্টেন্ট, সেটা এর আগেও বলেছিলাম যে সিমেট্রি হচ্ছে এরা মেনলি বা হচ্ছে রেডিয়াল সিমেট্রি হয় অ্যাডাল্ট একাইনোডার্মাটা রেডিয়াল সিমেট্রি হয়, কিন্তু লার্ভা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি। এই যে অ্যাডাল্ট একাইনোডার্মাটা যে দেখছো, একে দেখো তুমি এরকম ভাবে ভাগ করো, দুটো সমান ভাগে ভাগ হয়ে গেল, এরকম ভাবে ভাগ করো, দুটো সমান ভাগে ভাগ হয়ে গেল, এরকম ভাবে ভাগ করো, দুটো সমান ভাগে ভাগ হয়ে গেল। তার মানে কি, এরা হচ্ছে যেই ভাগেই করছো না কেন, এরা দুটো সমান ভাগে ভাগ হচ্ছে। তো এই ধরনের সিমেট্রিকে আমরা কি বলি, রেডিয়াল সিমেট্রি। কিন্তু এদের যেটা লার্ভা, এরা কিন্তু বাইল্যাটারাল। দেখা যায় যে লার্ভাগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এরকম দেখতে হয় লার্ভাগুলো। তো এবার লার্ভাগুলো দেখো এরকম যদি দেখতে হয়, তাহলে এরা কি, এগুলো হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি। দেখো শুধুমাত্র আমি যদি এই প্লেনে কাটি তবেই সমান হচ্ছে, এই প্লেনে কাটি তবেই সমান হচ্ছে, এই প্লেনে কাটি তবেই সমান হচ্ছে। বুঝতে পারলে, এরকম ভাবে কাটলে কিন্তু সমান হচ্ছে না। দেখো শুধুমাত্র এই প্লেনে কাটলেই হচ্ছে। তো এরা হচ্ছে লার্ভা যেটা, সেটা কিন্তু বাইল্যাটারাল সিমেট্রি। বোঝা গেছে। তারপরে এক্সাম্পল যেগুলো বলেছে সেগুলো হচ্ছে অ্যাস্টারিস যেটা হচ্ছে স্টারফিশ, একাইনাস সি আর্চিন, অ্যান্টিরন সি লিলি, কিউকুমারিয়া সি কিউকুম্বার, আর অফিউরা ব্রিটেল স্টার। কেন প্রত্যেকটা, এই যে প্রথমটা যেটা বলেছে সেটা হচ্ছে অ্যাস্টেরিস যেটা হচ্ছে স্টারফিশ। হ্যাঁ, তো তাহলে স্টারফিশ কিরকম দেখতে, কিন্তু ইম্পর্টেন্ট কোনটা এক্সাম্পল সবসময় বলছি, এনসিইআরটিতে যেই ছবিগুলো দেওয়া আছে ওগুলোই কিন্তু অ্যাকচুয়ালি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বাকি একটাও কিন্তু ইম্পর্টেন্ট নয়। যেই ছবিগুলো আমি তোমাদের দেখাচ্ছি সেগুলো যাতে জাস্ট বুঝতে পারো, ইন্টারেস্ট যাতে আসে, সেই জন্য দেখাচ্ছি। তো যদি তোমাদের অ্যাস্টারিয়াসের ছবি মনেই রাখতে হয়, কোনটা মনে রাখবে, এটা মনে রাখবে। অফিউরা বা ব্রিটেল স্টারের ছবি মনে রাখতে হয়, এটা মনে রাখবে। যেগুলো আমি দেখাচ্ছি ওগুলো তোমাদের জাস্ট
ইন্টারেস্ট যাতে গ্রো করে সেই জন্য দেখাচ্ছি। তো এইখানে দেখো প্রথম এক্সাম্পল কি আছে, অ্যাস্টেরিয়াস যেটা হচ্ছে স্টারফিশ। কোথায় এটা, এই যে অ্যাস্টেরিয়াস বা স্টারফিশ এটা। তারপরে যেটা বলেছে হচ্ছে একাইনাস সি আর্চিন, তো এইটা দেখতে পাচ্ছ একাইনাস সি আর্চিন। তারপরে যেটা বলেছে যে অ্যান্টিডন সিলিলি, এইটা হচ্ছে অ্যান্টিডন সিলিলি, এই যে একাইনাস অ্যান্টিডন সিলিলি, এই দুটো হয়ে গেল। তারপরে এইটা দেখো, এটা দেখে মনে হচ্ছে না যেটা স্টার ফিশ রয়েছে এটা বেশ বড় সড়ো, কিন্তু এইটা দেখো মনে হচ্ছে না সরু খুব, এটার যদি একটা হাত ধরে টানি মনে হচ্ছে না ভেঙে যাবে, সেই জন্য এটাকে বলা হয় ব্রিটেল স্টার, যেটা হচ্ছে অফিউরা, যেটা হচ্ছে ব্রিটেল স্টার। তো আশা করি বোঝা গেল প্রত্যেকটা এক্সাম্পল। তারপরে আরেকটা এক্সাম্পল বাকি থেকে গেছে, সেটা হচ্ছে সি কিউকুম্বার, যেটা হচ্ছে কিউকুমারিয়া। দেখো এটা অনেকটা শসার মতো স্ট্রাকচার, এর স্ট্রাকচারটা শসার মতো, সেই জন্য এটা হচ্ছে সি কিউকুম্বার। আর আরেকটা যেটা বললাম এদের যেটা মোস্ট ডিস্টিং ফিচার যেটা বলছিল ওয়াটার ভাস্কুলার সিস্টেম, সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে এদের ওয়াটার ভাস্কুলার সিস্টেমটা, এটা হয় মানে এদের যদি আমি উপরের ভাগটা উঠিয়ে দিই, ওয়াটার ভাস্কুলার সিস্টেমটা শুধু দেখতে চাই, তাহলে আমি এইরকম কিন্তু একটা স্ট্রাকচার দেখতে পাবো। এটা হচ্ছে এদের ওয়াটার ভাস্কুলার সিস্টেম। তো এই হয়ে গেল আমাদের একাইনোডার্মাটা। এরপর হেমিকর্ডাটায় চলে আসি, তাহলে কি হচ্ছে, আর এর পরেরটাই আমরা চলে যাবো কর্ডাটাতে। তো এই হচ্ছে নন কর্ডাটের মধ্যে এবার আমরা লাস্ট ব্যাপারটায় চলে আসছি। তো আবার একই কথা বলছি, একাইনোডার্মাটা হয়ে গেছে, ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে তোমরা চলে যাও মুখস্থ করতে একাইনোডার্মাটা, তারপরে আবার চলে আসো হেমিকর্ডাটা পড়তে। তো এবার আমরা দেখবো হেমিকর্ডাটা। তো হেমিকর্ডাটার ব্যাপারে কি বলেছে, হেমিকর্ডাটা ওয়াজ আর্লি কনসিডার্ড অ্যাজ সাবফাইলাম আন্ডার দ্য ফাইলাম কর্ডেট। তো এটা আগে কর্ডেটের মধ্যেই ধরা হতো, কারণ ভাবা হতো এদের যেই মানে এদের অ্যাকচুয়ালি এই যে হেমিকর্ডাটা, তো এটা ভাবা হতো যে এদের একটা স্ট্রাকচার রয়েছে যেটাকে বলা হচ্ছে স্টোমোকর্ড। তো আগে ভাবা হতো স্টোমোকর্ডটাই অ্যাকচুয়ালি নোটোকর্ড, কিন্তু পরে সায়েন্টিস্টরা দেখলো যে না, স্টোমোকর্ডটা নোটোকর্ড নয়, নোটোকর্ড পুরো আলাদা ধরনের একটা স্ট্রাকচার। তো যেটা প্রথমে ভুল ভেবেছিল যে স্টোমোকর্ডটা হয়তো নোটোকর্ড, তো সেই জন্য প্রথমে এদেরকে কি করা হচ্ছে, আর্লি কনসিডার সাবফাইলাম আন্ডার ফাইলাম কর্ডার। তো কর্ডাটার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, যেহেতু স্টোমোকর্ডটাকে নোটোকর্ড ভেবে নিয়েছিল সায়েন্টিস্টরা। তারপরে যখন দেখলো যে না, স্টোমোকর্ড তো আলাদা একটা স্ট্রাকচার, নোটোকর্ডের সাথে রিলেশন নেই, তো তখন এদেরকে কর্ডাটার থেকে বার করে একটা পুরো আলাদা ফাইলাম হিসেবে রাখলো, যেটা হচ্ছে হেমিকর্ডাটা। বাট নাও ইট ইজ প্লেস আন্ডার সেপারেট ফাইলাম আন্ডার নন কর্ডেট। হেমিকর্ডাটা হ্যাভ রুডিমেন্টারি স্ট্রাকচার ইন কলার রিজিয়ন কল স্টোমোকর্ড। তো এটাই বলেছে কলার রিজিয়ন যেটা রয়েছে এখানে একটা স্ট্রাকচার থাকে, সেটাকে বলা হয় হচ্ছে স্টোমোকর্ড। এর স্ট্রাকচার সিমিলার টু নোটোকর্ড, নোটোকর্ডের মতোই দেখতে, যেই জন্য ওরা সায়েন্টিস্টরা কনফিউজ হয়েছিল। দিস ফাইলাম কনসিস্ট অফ স্মল গ্রুপ ওয়ার্ম লাইক, দেখো অনেকটা পোকার মানে ওয়ার্ম লাইক এর মতোই দেখতে, মেরিন এলিমেন্ট, শুধুমাত্র সামুদ্রিক কি হয়, উইথ অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। দে আর বাইল্যাটারাল সিমেট্রি, টিপ্লোব্লাস্টিক, সিলোমেট অ্যানিমাল, এগুলো আমরা আগেই মুখস্থ করে নিয়েছি। দ্য বডি ইজ সিলিন্ড্রিক্যাল অ্যান্ড ইজ কম্পোজড অফ অ্যান প্রোবোসিস কলার ট্রাঙ্ক। হ্যাঁ, এই যে এদেরও তিনটে স্ট্রাকচারে ভাগ করতে পারছে, একটা হচ্ছে প্রোবোসিস মুখের দিকটা, তারপরের অংশটা হচ্ছে কলার, এই অংশটা হচ্ছে কলার, তারপরে এই পেছনের এই অংশটা হচ্ছে ট্রাঙ্ক। ওই তিনটা স্ট্রাকচার বলছে প্রোবোসিস, কলার, ট্রাঙ্ক। সার্কুলেটরি সিস্টেম ইজ ওপেন টাইপ, অর্থাৎ এদের ক্ষেত্রে কিন্তু আমরা ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখছি। রেসপিরেশন টেক্স প্লেস থ্রু গিলস, তো জলে থাকছে তো সেই জন্য গিলস। এক্সক্রিটরি অর্গান প্রোবোসিস গ্ল্যান্ড, তো প্রোবোসিসে থাকে হচ্ছে একটা গ্ল্যান্ড যেটা এক্সক্রিশন করে, তো সেই জন্য নাম হয়ে গেল এক্সক্রিটরি অর্গানের হচ্ছে প্রোবোসিস গ্ল্যান্ড। তারপরে আর কি কি বলেছে হচ্ছে সেক্সেস আর সেপারেট, অর্থাৎ ছেলে মেয়ে আলাদা। ফার্টিলাইজেশন হচ্ছে এক্সটার্নাল, অর্থাৎ শরীরের বাইরে মেল গ্যামেট ফিমেল গ্যামেট মিলছে। আর ডেভেলপমেন্ট হচ্ছে ইনডিরেক্ট, তো অর্থাৎ এদের লার্ভাল স্টেজ থাকবে। এক্সাম্পল কি, ব্যালানোগ্লসাস আর স্যাকোগ্লসাস। তো এখানে ছবি কয়েকটা দেখা যাক ব্যালানোগ্লসাস স্যাকোগ্লসাসের। এই হচ্ছে ব্যালানোগ্লসাস স্যাকোগ্লসাস। এবার আমরা একটু দেখে নিই যে নোটোকর্ড আর স্টোমোকর্ড ব্যাপারটা কি। এখানে দেখো হালকাভাবে বলেছে যে নোটোকর্ড যেটা, নোটোকর্ডটা এখানে বলেছে কি, এ ফ্লেক্সিবল রড লাইক স্ট্রাকচার ফাউন্ড ইন এমব্রায়োস অফ অল কর্ডেট। তো হচ্ছে কর্ডাটাদের এমব্রায়োনিক স্টেজে দেখা যায় রড লাইক স্ট্রাকচার, যেটা মেসোডাম থেকে তৈরি হয়। ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমালের মনে আছে, একটোডাম, এন্ডোডাম, মেসোডাম পড়েছিলাম, তিনটে লেয়ার ছিল, তো এই মেসোডাম থেকে তৈরি হয়। ফাংশন কি, প্রোভাইড সাপোর্ট দিচ্ছে, এমব্রায়ো যে তৈরি হচ্ছে সেটাকে সাপোর্ট দিচ্ছে অফ দ্য এমব্রায়ো।
আর তারপরে কি বলেছে, আর স্টোমোকর্ড ব্যাপারটা কি, এটা হচ্ছে হলো অ্যান্টেরিয়ার আউট পকেটিং অফ দ্য ফ্যারিংস। তো স্টোমোকর্ডটা হচ্ছে ফ্যারিংসের একটা আউট, মানে ফ্যারিংস থেকে বেরিয়ে এই স্ট্রাকচারটা তৈরি হয়। নোটোকর্ড যেমন হচ্ছে এমব্রায়োর হচ্ছে মেসোডার্ম থেকে তৈরি হচ্ছে, আর যে হচ্ছে সাপোর্ট দিচ্ছে, কিন্তু এর কাজ এটা পুরোপুরি আলাদা জিনিস। এটা ফ্যারিংস থেকে তৈরি হচ্ছে, যেটা হচ্ছে ফ্যারিংসেরই একটা আউট পাউচিং, মানে ফ্যারিংসটা আর কি একটু বেড়ে গিয়ে এটা তৈরি করছে। আর যেটা তৈরি কোথা থেকে হচ্ছে, এন্ডোডার্মাল থেকে। হ্যাঁ, এটা মেসোডার্মাল থেকে হচ্ছে, এটা এন্ডোডার্মাল থেকে হচ্ছে, সেই জন্য তো আলাদা না দুটো। আর ফাংশন কি হচ্ছে, পসিবলি সাপোর্ট দ্য প্রোবোসিস ইন হেমিকর্ডের। তো যেটা প্রোবোসিসে দেখলাম না তিনটে প্রোবোসিস কলার ট্রাঙ্ক, তো প্রোবোসিস যেটা রয়েছে সেটাকে সাপোর্ট দিচ্ছে। এই হচ্ছে স্টোমোকর্ড নোটোকর্ডের থেকে আলাদা। তো এরপরে এই হয়ে গেল হচ্ছে আমাদের হেমিকর্ডাটা। তো আশা করি তোমরা নন কোঅর্ডিনেটের প্রত্যেকটা ফাইলাম খুব সুন্দরভাবে বুঝেছো। যদি কিছু বুঝতে মানে যদি কিছু বুঝতে অসুবিধা হয়, বা ধরো কোনো একটা জিনিস রয়েছে যেটা বুঝতে পারছো না, যে স্যার হচ্ছে মানে এক্সটার্নাল ফার্টিলাইজেশন বলতে কি বোঝাচ্ছে, বা ধরো মনোসিয়াস কি, হার্মাফ্রোডাইট কি, যেটা যদি কিছু বুঝতে না পারো কমেন্ট করো, আমি পরবর্তীতে সেটা তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। তো এই হচ্ছে টোটাল নন কর্ডাটা, কিন্তু সব ফাইলাম শেষ হয়ে গেল। তোমাদের এবার কাজ কি, আশা করি যদি তোমরা প্রত্যেকটা ফাইলামের শেষে ভিডিও পজ করে মুখস্থ করে লিখে আবার এসছো, এতক্ষণে আশা করি এনসিইআরটিটা খুব ভালো মতো মুখস্থ হয়ে গেছে নন কোঅর্ডিনেটেড ফাইলামগুলো। আর যদি না করে থাকো তাহলে বলবে এবার অন্তত যাও, গিয়ে যত নন কোঅর্ড যা বললাম সেইগুলো প্রত্যেকটা কিন্তু মুখস্থ করো, তারপরে কোঅর্ডিনেটাতে আসো। তো এর পরের লেকচারে আমরা কোঅর্ডিনেটার থেকে এগোবো।